আসসালামু আলাইকুম, শুভ সকাল। টার্নিং পয়েন্টের ফেসবুক পেজ থেকে যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা সকলে দেখছেন আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস, এবং এটা সপ্তাহে প্রতি 2 দিন হয়, শুক্রবার এবং শনিবার। শুক্রবার হয় বিকাল 3টায় আর শনিবার হয় বেলা 11টায়। আমরা চলে এসেছি বরাবরের মতোই আজকের আয়োজনে। দেখব আজকের পত্রিকার পাতায় কি কি জিনিস আছে। টার্নিং পয়েন্ট একটা বিশ্বাস এবং একটা আস্থা, যারা মূলত চাকরির প্রত্যাশীদের নিয়ে কাজ করে, বিশেষ করে ব্যাংক জব প্রত্যাশীদের নিয়ে কাজ করে। তো আপনার প্রস্তুতি যদি হয়ে থাকে, আপনার উদ্দেশ্য যদি হয়ে থাকে, আপনার সম্ভাব্য সোনার হরিণটা যদি হয়ে থাকে একটি সরকারি চাকরি, একটি ব্যাংক জব, একটি সরকারি ব্যাংকের কোনো অফিসার বা একটা প্রাইভেট ব্যাংকের কোনো অফিসার, তাহলে এই প্রোগ্রামটা মূলত আপনার জন্য। যেখানে আমরা চেষ্টা করি ওই সকল টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য যে টপিকগুলো সরাসরি বিভিন্ন ক্লাসে আলোচনা করা হয় না, যেখানে আমরা ওই সকল টপিকগুলো নিয়ে আলোচনা করি। আমরা চেষ্টা করি পত্রিকার পিছনের ঘটনাগুলো নিয়ে আলোচনা করার জন্য, যেইটা আপনার 20 মার্কের সাধারণ জ্ঞান এমসিকিউ বা 30 মার্কের যে সাধারণ জ্ঞান রিটেন থেকে শুরু করে আপনার প্রায় 70 মার্কের ফোকাস রাইটিং পর্যন্ত প্রতিটা জায়গায় আপনার জ্ঞান ভাণ্ডারকে, আপনার তথ্য ভাণ্ডারকে আরও বেশি সুগঠিত, সুসংহত করবে, যেইটা আপনার চাকরির প্রস্তুতিকে আরও বেশি শানিত করবে, আরও বেশি মজবুত করবে, আরও বেশি সাবলীল করবে। এবং সেই প্রয়াস থেকে টার্নিং পয়েন্টের যে আয়োজন। তো শুরুতেই আমি একটু জানতে চাই আপনারা কারা কারা আমার সাথে যুক্ত আছেন, কোথা থেকে যুক্ত আছেন, এবং আমার অনুষ্ঠানের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বলবো যে আপনি যতক্ষণ আমার সাথে যুক্ত থাকবেন চেষ্টা করবেন কমেন্টস করে আমার সাথে কানেক্টেড থাকার জন্য। কারণ আপনি যখন কমেন্টস করবেন তার মানে আমি বুঝতে পারবো ইয়েস ইউ আর কানেক্টেড উইথ মি। আর যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে কানেক্টেড হবেন না, ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো ডেলিভারি দিলেও সেটা আপনার কর্ণকুহরে কতটুকু পৌঁছাইলো এবং সেই পৌঁছানোর পরে সেটা আপনি কতটুকু আত্মস্থ করতে পারলেন, সেইটা কিন্তু বোঝা খুব গুরুত্বপূর্ণ, বা সেইটা বোঝা যাবে না। আচ্ছা, যেমন আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, দেখতে পাচ্ছি আরিফ হোসেনকে যুক্ত হয়ে গেছেন, সালাম দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সঞ্জনা সুলতানা ইসলাম লুৎফা, বেশ বড় একটা নাম, হ্যাঁ, উনি যুক্ত হয়ে গেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বাদ বাকি যারা যারা আছেন তারাও একটু দ্রুত আমাকে একটু জানান আপনারা কারা কারা আছেন, কোথা থেকে আছেন। এবং অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কোনো রকম প্রশ্ন অনুষ্ঠান সম্পর্কিত, পত্রিকা সম্পর্কিত, চাকরির প্রস্তুতি সম্পর্কিত, গতকালকে পরীক্ষা হয়েছে জনতা ব্যাংকের আর্টসের রিটেন, কাটমার সম্পর্কিত, আগামী সপ্তাহে নতুন সার্কুলার আসতেছে প্রাইমারির, সেই প্রাইমারি সার্কুলার সম্পর্কিত এই ধরনের কোনো প্রশ্ন যদি থেকে থাকে, যে প্রশ্নগুলো সরাসরি আপনি হয়তো বা করতে পারেন না কোনো টিচারকে, চেষ্টা করবেন সেই প্রশ্নগুলো করার জন্য। চেষ্টা করব আমি আপনাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য আমার জ্ঞানের সীমা থেকে। এবং সেই সাথে একটা কথাই মাঝে মাঝেই বলি, সেটা হচ্ছে একটু শেয়ার করে দিতে হবে, কারণ শেয়ার করা মানেই কেয়ার করা। একটু শেয়ার করলেন, কেয়ার করলে কাটতে থাকলেন এবং যুক্ত থাকলেন আমার এই প্রোগ্রামে, যেখানে নিঃসন্দেহে নিশ্চিত রূপে অন্তপক্ষে একটা জিনিস নিশ্চিত হবে, এই 1 ঘন্টার বা 1 ঘন্টার প্রোগ্রাম আপনি অবশ্যই নতুন কিছু তথ্য উপাত্ত নিয়েই আপনি ফিরবেন, খালি হাতে আপনাকে ফিরতে হবে না। তো চলে যাই মূল আয়োজনে, দেখবো কি কি আছে আজকের আয়োজনে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন যুক্ত হয়ে গেছে, টপি খাতুন, তিনি যুক্ত হয়ে গেছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? বাকিরা একটু আওয়াজ দিতে হবে, একটু দ্রুত আওয়াজ দিতে হবে। আচ্ছা, আজকের যে মূল কথা সেটা যেটা বলা হচ্ছে ছাত্র সংখ্যা নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে, এবং সাধারণত প্রথম আলোর প্রথম পেজে সাধারণত আমরা কিছু রাজনৈতিক খবরগুলোই দেখি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে রিসেন্টলি সাম্প্রতিক সময় দেখানো হয়েছে প্রায় 80টার মতো নতুন রাজনৈতিক দল গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত নিবন্ধনের জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে, বা নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য। এবং এই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য যে সকল দল চেয়েছে তাদের অন্যতম একটা প্রাইম রিকোয়ারমেন্ট হচ্ছে, নিবন্ধিত হওয়ার জন্য একটা প্রাইম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই একটা স্থায়ী কার্যালয় থাকতে হবে, বা একটা কার্যালয় থাকতে হবে, ভিজিবল একটা কার্যালয় থাকতে হবে। সেই কার্যালয়গুলোর কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এইটা হচ্ছে নতুন রাজনৈতিক দল মৌলিক বাংলার কার্যালয়। ছবিটা দেখতে পারেন, দেখলে একটু বুঝতে পারবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আয়েশা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নীলা দেখতে পাচ্ছি ফ্রাইডে স্যাটারডে এই ক্লাসটার জন্য ওয়েট করছি, ধন্যবাদ। আপনাদের এই অপেক্ষাটাই আসলে আমাদের ফুয়েল, আমাদের জ্বালানি, এবং এই অপেক্ষাটার জন্যই আসলে শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য।
আচ্ছা, কোনো ব্যাপার না। দেখেন এইখানে যেটা বলা হয়েছে যে কার্যালয়টা দেখে বোঝা যাচ্ছে তো মানে কেমন একটা কার্যালয়, টিন শেডের মতো কার্যালয়, সব মিলিয়ে 3টা 4টা 5টা 6টা 7টা চেয়ার। নিবন্ধন পেতে ইসিতে আবেদন করা নতুন রাজনৈতিক দল মৌলিক বাংলার কার্যালয়, আশুলিয়ার কাঠগড়া। মানে কার্যালয়গুলো নিয়ে আপনাদের একটু কমেন্টস প্রত্যাশা করি, যেহেতু রাজনৈতিক একটু খবর, সাধারণত আমি রাজনৈতিক কথাবার্তা বলি না, বাট তারপরেও মনে হয়েছে যে একটু আপনাদের কিছু একটা মন্তব্য শুনতে চাই আসলে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ঠিক আছে, জাসদের প্রধান কার্যালয়, শাহজাহান সিরাজের প্রধান কার্যালয়। কার্যালয়টা দেখে আসলে কি মনে হচ্ছে বা কতটুকু বোঝা যাচ্ছে বা কি ধারণা আপনাদের, সেটা একটু চিন্তা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এইটা আরেকটা প্রধান কার্যালয়, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। আমরা অনেক বেকার, দেশে 25,85,000 বেকার, 25,85,000 বেকারদের মুক্তির জন্য নিশ্চয়ই দল গঠন করা হয়েছে, নাম বেকার মুক্তি পরিষদ। এইটা আরেকটা দলের কার্যালয়, এটার নাম কি হচ্ছে বাংলাদেশ সলিউশন পার্টি, সুন্দর নাম, হ্যাঁ, বাংলাদেশ সলিউশন পার্টি। তাদের কাছে নিশ্চয়ই সকল সমস্যার সলিউশন আছে, সকল প্রবলেমের সলিউশন নিশ্চয়ই হবে। তো কার্যালয়গুলো একটু দেখানো হইলো যে হচ্ছে তাদের প্রধান কার্যালয়গুলো আসলে কেমন, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে যেটা বলা হচ্ছে প্রথম পেজে আসলে আর তেমন কিছু নাই, চলে যে দ্বিতীয় পেজে আর কি। নীলা খাতুন খান আমার একটু হাসি দিয়েছে, বাকিদের কি হচ্ছে, বাকিদের কি হাসি আসে না নাকি বাকিরা মানে কার্যালয়ের প্রতি, রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল এবং হচ্ছে ওই রবির মতো জলে উঠেছে আপন শক্তিতে, এরকম কিছু এটা জানিয়ে ফেলতে হবে, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী পেজে যেখানে এসেছে, এখানে যেটা বলা হয়েছে দেশে উগ্রবাদের রাজনীতি ফেরানোর ষড়যন্ত্র চলছে, বেশ কয়েকজন আহত, গতকালকের ঘটনা যেটা বলা হচ্ছে, সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি নুরুল হক নূর, ওনাকে আক্রমণ করা হয়েছে এবং সেটা উনি এখন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেটার ব্যাপারে বলা হচ্ছে। একটি দৃষ্টান্ত তৈরি করেছি। এর বাইরে দেখতে পাচ্ছি জাকসু হলে 102 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই, রাকসুর ভিপি পদে এবার নারী প্রার্থী, মানে বেশ কিছু ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে আর কি। আচ্ছা, আসলে পরবর্তী পেজ, এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবকে ষড়যন্ত্র বলা ভারতকে সুবিধা দেয়। বেঙ্গল ডেল্টা সম্মেলন 2025, ভারত সংবাদ মাধ্যমে দা ওয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ কি হয়েছে ভারাদা রাজন বেঙ্গল ডেল্টা কনফারেন্সে 2025 এই মন্তব্যটা উনি করছেন। আচ্ছা, এইটা একটা নতুন একটু খবর, এটা নিয়ে একটু কথা বলা দরকার আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমার পেজের বা আমার সাথে যারা থাকেন আর কি, তাদের ভিতরে বেশ বড় একটা অংশ নারী এবং আমাদের দেশের বর্তমান জনসংখ্যার অর্ধেকের বেশি যেহেতু নারী, আগে প্রায় অর্ধেক ছিল, এখন অর্ধেকের বেশি নারী। এই খবরটা নিয়ে আসলে আপনারা শুনতে চান কি, বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং নতুন ধারায় 4 মাসে 210 মামলা, এইটা নিয়ে আসলে কথা বলার প্রয়োজনীয়তা মনে করেন কিনা। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, দেশে কিন্তু ধর্ষণের যে মানে আপনার ধর্ষণের যে মামলার কথাটা বলা হয়েছে সেটার একটা চিত্র এখানে দেখানো হয়েছে ব্যাপক, ঠিক আছে। বা নারীর ক্ষমতা নিয়ে যদি কথা বলে বা এই ধরনের সামাজিক অবক্ষয়, মব ভায়োলেন্স, এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা বলবেন, যখন ফোকাস রাইটিং লিখবেন, তখন চেষ্টা করবে যে এই ধরনের কিছু ডাটা তুলে দেওয়ার জন্য। শুধুমাত্র এখানে এই ডাটাটুকু যদি আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, দেখেন এখানে কি বলা হয়েছে যে গত বছর সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত 10 মাসে দেশের ধর্ষণের মামলা 4105টা। চলতি বছরে জানুয়ারি থেকে ধর্ষণের মামলা করতে করতে শেষ পর্যন্ত বলেছে যে এপ্রিলে মে মাসে বিভিন্ন রকম, দেখেন প্রতি মাসে 300, 400, 337, 492, বেশ ব্যাপক পরিমাণে ধর্ষণের মামলা হয়েছে। এবং শেষ পর্যন্ত বলা হয়েছে, একটা সামগ্রিক যে চিত্রটা দেখানো হয়েছে, চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে 2744টি, মানে ব্যাপক। আচ্ছা, তনুশ্রী উনি যুক্ত হয়ে গেছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে ব্যাপারগুলো নিয়ে এখন একটা প্রশ্ন আপনাদের কাছে সবার আগে একটা অ্যারাইজ করে, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের কত ধারায় ধর্ষণের বিচার হয়। এই যে বলা হইলো যে কত ধারায় ধর্ষণের বিচার হয়, যে বিয়ের প্রলোভনে ধর্ষণ নতুন ধারায় 4 মাসে 210 মামলা। নতুন ধারাটা কি সেটা জানার প্রয়োজনীয়তা আছে কিনা, একজন নারী হিসেবে, একজন পুরুষ হিসেবে এটা আমাদের জানা দরকার কিনা, তাই নতুন ধারাটা কি এবং সাধারণত কত ধারায় ধর্ষণের বিচার হয়, দেখি তো কমেন্টস করে জানেন কিনা। যদি জানেন তো আলহামদুলিল্লাহ, যদি না জানেন তাহলে কমেন্ট এটা করতে হবে যে আপনি জানতে চান, কিন্তু চুপ থাকা যাবে না, আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। আচ্ছা,
ডেঙ্গু নিয়ে কথাবার্তা বলা হয়েছে, গরম আরো বাড়তে পারে, পার্কে হামলা, আগুন আতঙ্কে করবি না, জীবনমহল বিনোদন কিন্তু অগ্নিসংযোগ বৃহস্পতিবার। দিনাজপুরের একটা ঘটনা বলা হয়েছে, ঢাকা থেকে দিল্লির মধ্যে সত্যিকারে খোলামেলা আলোচনা দরকার, এক বক্তৃতায় শ্রীধরা দত্ত। সম্মেলনের কথা বলে। আচ্ছা, বাসা কারখানা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। 3 দফার দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল, লতিফ সিদ্দিকী সহ 16 জনের ব্যাপারে কিছু কথাবার্তা বলা হয়েছে। এই ছিল মোটামুটি এই পেজের খবর। এই পেজের সাথে তেমন কিছু নাই। আচ্ছা, নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু জানতে চাই বলেছেন, জানতে চাই। আচ্ছা, স্বপ্ন দেখেন, এখানে আপনি মনে করেন নারীর ক্ষমতায়ন নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা হয়, প্রচুর ফোকাস রাইটিং আসে। আপনি এইভাবে শুরু করেন বা আপনি এরকম একটা লাইন বলেন যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে, একদম সৃষ্টির শুরু থেকে, যখন মানব ইতিহাসের সৃষ্টি হয়েছে বা মানব ইতিহাসের আমরা যখন সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটা সভ্যতায়, প্রতিটা দেশে, প্রতিটা জাতিতে, সকল সময়ে, সকল পরিস্থিতিতে একটা শ্রেণী সবসময় নির্যাতিত, নিপীড়িত ছিল, এবং সেটা হচ্ছে নারী। নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহ নাই। গত 2000, 5000, 10,000 বছরের মানুষের ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সব সময়, সকল জাতিতে, সকল সভ্যতায়, সকল সমাজে যে শ্রেণীটা সব সময় নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, সেটা হচ্ছে নারী। হ্যাঁ, সেই সময়টা ধীরে ধীরে এখন পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের ধারায় এসে বর্তমানে আমরা বলতে পারি যে অতীতের 1000 বছরে, 100 বছরে, 10,000 বছরের ইতিহাসের ভিতরে হয়তোবা বর্তমান সময়ে নারীরা অনেক বেশি ভালো আছে কম্পারেটিভলি। বাট এখনো যে সমাজে নির্যাতনটা নাই, নিপীড়নটা নাই, বৈষম্যটা নাই, ব্যাপারটা এমনটা না। যাতে স্টার্টিং, এরপরে আপনি যখন যাবেন, আপনি এখান থেকে শুরু করেন যে দেশের নারীদের কর্মসংস্থানের সব থেকে বড় একটা জায়গা পোশাক শিল্প, এবং পোশাক শিল্পের যেখান থেকে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রেভিনিউ আসে, ফরেন রেমিটেন্স আছে, এক্সপোর্ট আসে, এবং সেইখানটার প্রায় মোর দ্যান 90% শ্রমিক হচ্ছে নারী। এবং সেই নারীদের কর্মক্ষেত্রের সর্বোচ্চ আয়ুষ্কাল, গড় সর্বোচ্চ আয়ুষ্কাল মাত্র 35 বছর। মানে গার্মেন্টসে 35 বছরের থেকে বয়স্ক কোনো নারীকে নেওয়া হয় না। এইটা কি একটা বৈষম্য না? আমরা নারীর ক্ষমতায়ন বলতে বুঝাই নারীকে ক্ষমতায়ন করা হয়েছে, কিন্তু নারীর ক্ষমতায়ন হয়তোবা হয়েছে, বর্তমানে প্রদীপের নিচেই অন্ধকার আছে। এইভাবে শুরু করেন। আর যে ধারাটা বলে দিচ্ছি, বাংলাদেশে এই কিছু কিছু ধারা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমি একটু মাঝে মাঝে লিখে দিই। 376 আর হচ্ছে 377, সেকশন 376 এইটা হচ্ছে ধর্ষণ, আর সেকশন 377 এটা ধর্ষণের পরে হত্যা। কি বললাম? 376, 376 এইখানে বলা হয়েছে যে নারীকে, কোনো নারীকে যদি ধর্ষণ করা হয় তখন সেটা শাস্তি হয় 376 নম্বর ধারায়। ধর্ষণের পর যদি হত্যা করা হয় তার শাস্তি হয় 377 নম্বর ধারায়। মৃত্যুদণ্ড দেওয়া হয় 302, 304 মৃত্যুদণ্ড, ঠিক আছে? ফাঁসির রায় হয়, ঠিক আছে? আপনি যদি কোনো হত্যাকাণ্ড করেন, কাউকে যদি হত্যা করেন, তখন সেইখানে স্বাভাবিক 302 আর 304 নম্বর ধারায় বিচার কার্য হয়। আমরা জানি 144 ধারা, এটা হচ্ছে সান্ধ্য আইন। আমরা জানি 64 ধারা, এটা হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আমরা জানি 54 ধারা, ঠিক আছে? 54 ধারা, এই 54 ধারা বলা হয় যে আপনি যদি ডিজিটালি কিছু স্বীকারোক্তি দেন সেইটা, ঠিক আছে? মানে আপনি যদি ফেসবুকে কোনো কিছু লেখেন, সেটা সাধারণত 54 ধারায় যায়, ঠিক আছে? এই ধারাগুলো একটু মনে রাখা দরকার। যেগুলো বললাম সেগুলো মনে আছে কিনা, নাকি ভুলে গেছেন? আমি তো একটা বলে গেলাম। এবার আরো একটা আছে, প্রতারণা। হ্যাঁ, 420, 420 সেকশন 420 প্রতারণা। তামান্না লিখেছেন, আগে শারীরিকভাবে নির্যাতিত হলেও এখন মানসিক নির্যাতনের হার বেশি। হ্যাঁ, কিছুটা বেড়েছে,
সেটা তো হয়েছে, এবং এটা সকল সমাজেই হয়, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে হয়। তবে এটার একটা বিপরীত চিত্রও আছে। বিপরীত চিত্রটা কি? বিপরীত চিত্রটা হচ্ছে আমাদের ভিতরে, আমাদের মানব ইতিহাসের সব থেকে কমন যে একটা ফিচার, আমাদের সকলের ভিতরে একটা কমন বৈশিষ্ট্য আছে, নারী বা পুরুষ আমরা যেই হই, আমাদের সকলের একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে উই ডোন্ট ওয়ান্ট টু বি ভিকটিম। আমরা কেউ ভিকটিম হইতে চাই না, বাট উই ওয়ান্ট টু প্লে দ্য রোল অফ ভিকটিম। লাইনটা কি বললাম আবার একটু শোনেন। আমরা কেউ ভিকটিম হইতে চাই না, উই ডোন্ট ওয়ান্ট টু বি আ ভিকটিম। আমরা কেউই ভিকটিম হইতে চাই না, বাট উই ওয়ান্ট টু প্লে দ্য রোল অফ ভিকটিম। কিন্তু আমরা ভিকটিম রোল প্লে করতে চাই। আমরা কেউ চাই না যে আমরা নির্যাতনের শিকার হইতে, আমরা কেউ চাই না যে আমাকে কেউ নির্যাতন করুক, আমাকে কেউ শাস্তি দিক, আমাকে কেউ হচ্ছে মানে কি বলে নিপীড়ন করুক, ঠিক আছে, আমার উপর কেউ জুলুম করুক, আমরা এটা কেউ চাই না। সেটা নারী হোক পুরুষ হোক, আমরা কেউ চাই না। বাট আমরা সকলেই কোনো না কোনো সময়ে আমরা এই রোলটা প্লে করতে পছন্দ করি। আমরা সবাইকে দেখাইতে চাই যে আমি ভিকটিম, আমরা সবাইকে দেখাইতে চাই আমরা নিপীড়িত, আমরা নির্যাতনের শিকার, আমরা বৈষম্যের শিকার, এবং সেটা পরিবার হোক, প্রিয় মানুষ হোক, সমাজ হোক, রাষ্ট্রযন্ত্র হোক, যে কোনোভাবেই হোক, যদি আমাদের সুযোগ থাকে আমরা ভিকটিম রোল প্লে করতে পছন্দ করি, কিন্তু ভিকটিম হইতে চাই না। আমরা দেখাইতে চাই যে আমরা নির্যাতনের শিকার, আমরা দেখাইতে চাই আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা দেখাইতে চাই আমাদের সাথে খারাপ লাগছে। কারণ পৃথিবীতে ভিকটিম হওয়া থেকে বড় কোনো আইন নাই। মানে আপনি যদি কোনো একটা ভাবে ইন এনি ওয়ে, ইফ ইউ এইবল টু প্রুভ, যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনি ভিকটিম হয়েছেন, দেন দুনিয়ার কোনো আইনই আপনাকে আর শাস্তি দেবে না। কারণ একজন ভিকটিমের পক্ষে সকল কিছুই বৈধতা পেয়ে যায়। একজন ধর্ষক সেও চেষ্টা করে এটা প্রুফ করার জন্য যে না, সে ভিকটিমের শিকার হয়েছে তাই ধর্ষণ করছে। একজন খুনি সেও চেষ্টা করে যে না, আমি ভিকটিমের শিকার হয়েছি, আমি বাধ্য হয়ে খুন করেছি। একজন ধর্ষক সেও চেষ্টা করে আমি বাধ্য হয়ে ধর্ষণ করেছি। একজন চোর সেও চেষ্টা করে আমি বাধ্য হয়ে চুরি করেছি। একজন ডাকাত, একজন পকেটমার, তারাও চেষ্টা করে যে আমি বাধ্য হয়ে কাজটা করছি, বিকজ দে ওয়ান্ট টু প্লে দ্য রোল অফ ভিকটিম। ব্যাপারগুলো বোঝা গেল কিনা? আচ্ছা, সুন্দর করে কিন্তু স্বপন লিখেছে যে 376 ধর্ষণ, 377 মৃত্যুদণ্ড, 302 ফাঁসি। এক্স্যাক্টলি। পুকুরি রূপে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একজন শিশুর মৃত্যু। রিসেন্টলি এই ধরনের ঘটনাগুলো বাড়ছে, বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকা। এর বাইরে আচ্ছা, এখানে একটু কথা আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটু জানানো উচিত, একটু ছোট্ট করে জানাই দেয়, একটু হয়তো পরীক্ষা আসবে, একটু মনে হলো নিবন্ধন পাইতে হলে একটা রাজনৈতিক দলের কি কি শর্ত পূরণ করতে হয়, এই জিনিসটা একটু জানা দরকার। যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন পাইতে হলে কি কি শর্ত পূরণ করতে হয়। দেখেন এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে, কোনো দল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে ইসিতে নিবন্ধিত হতে হয়, মানে ইলেকশন কমিশনে। রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য ইলেকশন কমিশনে আবেদন করতে হয়, করেছে 147টি দল। আমি একটু ভুল তথ্য দিয়েছিলাম, মানে আমি একটা তথ্য দিয়েছিলাম যে 84টা, ওইটা ছিল এর আগের তথ্য, ফাইনালি মনে 147টা হয়েছে, সেটাই বলা হয়েছে। এর মধ্যে প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ 22 দলের বিষয়ে 31 আগস্টের মধ্যে মাঠ পর্যায়ে তদন্তের কাজ শেষ করবে ইসি। কোনো দলকে নিবন্ধন পেতে হলে ইসির বেশ কিছু শর্ত মানতে হয়। এর মধ্যে কেন্দ্রীয় কমিটি সহ, এর মধ্যে কি কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকা, অন্তত 1/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয় থাকতে হবে, এবং অন্তত 100টি উপজেলায় কার্যালয়, এবং প্রতিটি সদস্য হিসাবে অন্তত 200 জন ভোটার তালিকা ভুক্ত থাকতে হবে। মানে একটা কেন্দ্রীয় কমিটি থাকতে হবে, একটা প্রধান কার্যালয় থাকতে হবে, এবং দেশে যে জেলা 64টি জেলা তার 1/3 মানে হচ্ছে অন্তত পক্ষে 22টা বা 23টা জেলায়, এই 64টি জেলায় অন্ততপক্ষে 22-23টা জেলায় আপনার কি হবে, প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয় থাকতে হবে। মানে একটা প্রধান কার্যালয় থাকবে, বা 22টা-23টা জেলায় আপনার জেলা কার্যালয় থাকবে, এবং 100টা উপজেলায় আপনার কমিটি থাকবে, এবং প্রত্যেকটা কমিটিতে যে সদস্য থাকবে সেই সদস্য থাকবে অন্ততপক্ষে, কমিটি বলতে সাধারণ সদস্য, যেটা ভোটার তালিকায় নিবন্ধিত সদস্য থাকবে মিনিমাম 200। তাহলে 100 গুণ 200 কত হইল? 100 গুণ হচ্ছে 200, তার মানে 20,000, মানে 20,000
ভোটার তালিকায় নিবন্ধিত ব্যক্তির নাম আপনাকে দিতে হবে ইসির কাছে 20,000 মিনিমাম 20,000 মানুষের সমর্থন থাকতে হবে এবং যাদের এনআইডি নাম্বার আপনার কাছে থাকতে হবে, এবং এরা যখন আপনাকে দিবে তখন হচ্ছে আপনি নিবন্ধনটা পাবেন রাজনৈতিক দল হিসাবে। 20,000 লোকের সমর্থন আপনার কাছে থাকতে মিনিমাম, ন্যূনতম। ব্যাপারগুলো বোঝা গেছে গেল কিনা? এই কমেন্টস করতে হবে, জানাইতে হবে। আমি বক বক করে যাচ্ছি, আপনারা যে বুঝতেছেন না, শুনতেছেন না, কি অবস্থায় আছেন? ঘুমাই গেছেন? আওয়াজ তোলো। ওই যে বলে জাগো সবাই কণ্ঠে বাহে, বিখ্যাত লাইন কিন্তু, জাগো সবাই কণ্ঠে বাহে। এই লাইনটা জানেন কিনা? বিখ্যাত একটা লাইন। হ্যাঁ, এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়, খুব সম্ভবত নির্মলেন্দু গুণের একটা বিখ্যাত কবিতা, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সেইখানকার এই কবিতার একটা লাইন ছিল এইটা, জাগো বাহে কণ্ঠে সবাই। সি কি চিনতে পারছেন তো কে? ভাই ছবি কিন্তু আমাদের কাছে চলে আসছে, আমাদের দেশের জাতীয় পত্রিকায় কিন্তু ছবি চলে আসছে। খেলাপতি বিজয়, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনারা যে আছেন, এবার কথা না বললে বুঝবো কেমন ভাই আপনারা আছেন। বিজয় বলেছেন বিজেপি তার ভাবাদর্শিক শত্রু আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলো ডিএমকে দল, যারা এখন তামিলনাড়ুর ক্ষমতায় আছে। রাজনৈতিক আদর্শবাদের চেয়েও বিজয়কে নিয়ে বড় প্রশ্ন উঠেছে, তিনি তামিল রাজনৈতিক দ্বিদলীয় ব্যবস্থা ভাঙতে পারবেন কিনা। তামিলনাড়ুতে অভিনেতা কাম রাজনীতিবিদদের তালিকা দীর্ঘ, এর মধ্যে রামচন্দ্র কিংবা জয়ললিতা সফল হলেও ব্যর্থদের তালিকাও ছোট নয়। 100 উপজেলায় পরিচিতি, 20,000 লোকের নিবন্ধন, এক্স্যাক্টলি, এবং সেই সাথে প্রধান কার্যালয় এবং কেন্দ্রীয় কমিটি, এবং কি 23টা জেলায় আবার আপনার কি থাকতে হবে, কমিটি থাকতে হবে। এইটা নিয়ে আসলে সাম্প্রতিক সময় ফেসবুকে প্রচুর কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আমি খুব একটা আলোচনা না করি, ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আগামী বছর 26-এ যে নির্বাচনটা হবে তামিলনাড়ুতে যে বিধানসভা নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা হবে তামিলনাড়ুতে আপনার মার্চের দিকে। আর জানুয়ারির সম্ভবত শেষের দিকে থেলাপতি বিজয়ের সর্বশেষ যে মুভিটা, এবং এরপরে উনি আর মুভি করবে না, সর্বশেষ মুভিটা রিলিজ হইতেছে, এবং সেই মুভিটাই মনে হয় মানে তার বলতে তার কেরিয়ারের সর্বশেষ মুভি। আচ্ছা, জি স্যার, নির্মলেন্দু নাকি শামসুল হক? হইতে পারে শামসুল হক, তাহলে আমি ভুল করতে পারি। অনেক আগে পড়ছি তোরে ভাই, ঠিক আছে? কত বছর আগে হিসাব আছে, এই কলেজ লাইফে মনে হয় পড়ছি, তাও তো কত 8-10 বছর তো হয়ে গেছে। সৈয়দ শামসুল হক, তাহলে ভুল বলেছে, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে সৈয়দ শামসুল হকের কি ছিল যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, জাগো বাহে কণ্ঠে সবাই। খুব সুন্দর একটা কবিতা, নিঃসন্দেহে খুব সুন্দর একটা কবিতা। স্যার আপনার ক্লাসগুলো নোট কই কোন আচ্ছা, নীলা লিখেছেন স্যার আপনার ক্লাসগুলো নোট করি, ইনফরমেটিভ লাইনগুলো তাই কমেন্টস করা হয় না। আচ্ছা, না, এখন ব্যাপার শোনেন, এখানে একটা মজার জিনিস বলি, আপনাকে নোট করতে হবে না, ঠিক আছে? একদমই নোট করতে হবে না। এইটা আপনার খুব একটা করার প্রয়োজনীয় যায়। যদি কোনো কিছু নোট করতে হয় আমি বলে দিব, আমি সাধারণত ক্লাসে বলে দিই যে এই জিনিসটা একটু নোট করে রাখেন। আপনাকে যেটা করতে হবে, আপনি আমার সাথে জাস্ট কানেক্টেড থাকেন। আপনার কি মনে হয় যে আমি আপনাকে এই পেপারগুলো পড়াইতেছি, আমি আমার জায়গা থেকে বলি, আমি কি এটা বাসা থেকে মুখস্থ করে এসেছি? মানে ইজ ইট আ ওয়ে? ভাই অন্য যে কোনো সাবজেক্ট হোক, অন্য বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, অন্য যে কোনো সাবজেক্ট হোক, সেইটা আপনি বাসা থেকে প্রিপারেশন নিয়ে আইসা পড়তে পারেন। বাট আপনি এই ক্লাসটার কথা যদি বলি, এইখানে আমি জানি না যে আপনারা যারা দেখছেন আমার লাইফটা, আপনারা কোন ধরনের প্রশ্ন করবেন, কি প্রশ্ন আপনার সামনে আপনি হঠাৎ করে করবেন, এটা তো আমার জানার সুযোগ নেই। তো আপনারা ইনস্ট্যান্ট লাইভ প্রশ্ন করতেছেন, আমাকে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ইনস্ট্যান্টলি দিতে হচ্ছে। আমার কাছ থেকে কিন্তু কোনো নোট নাই, বা আমার কাছ থেকে কিছু টাইম নেওয়ারও সুযোগ নেই, বাট ডিউরিং দ্য লাইভ আই হ্যাভ টু গিভ দ্য অ্যান্সার। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট, যে আপনারা যে শুধুমাত্র পত্রিকার ভিতর থেকে প্রশ্ন করছেন তাও না, এবং পত্রিকাও তো দৈনিক চেঞ্জ হচ্ছে। তো সেই অবস্থায় আমি ডাটাগুলো কিভাবে ম্যানেজ করছি? আমি ডাটাগুলো খুব স্বাভাবিকভাবেই ম্যানেজ করি। স্বাভাবিকভাবে ম্যানেজ করি কীরকম? আপনি যে শুনলেন, একটু খেয়াল করে একটু ফোকাস দিয়ে শুনলেন, দ্যাটস গুড এনাফ, আর কিছু লাগতেছে না, অটোমেটিক্যালি দেখবেন আপনার মাথায় চলে আসবে, ঠিক আছে? এটার জন্য আলাদা ইফোর্ট দেওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনি যে আমার সাথে কানেক্টেড আছেন, আর কমেন্টস করা মানে কি জানেন? কমেন্টস করা মানে হইতেছে
আপনি আমার কথাটা খেয়াল করে শুনতেছেন, মানে আপনি কমেন্টস করলে যে ইস্যুটা হচ্ছে, মানে আমার যেটুকু মানে টার্গেট, যে আপনি কমেন্টস করছেন মানে হচ্ছে আপনি আমার সাথে কানেক্টেড আছেন এবং আপনি খেয়াল করে শুনতেছেন। আপনি ফেসবুকে রিল দেখার মতো করে সামনে ভিডিওটা আছে, আপনি অন্য কিছু চিন্তা করতেছেন, ঠিক আছে? আচ্ছা, ওইরকমটা না, ওই যে শাবনূরের মুভির মতো, শাবনূরের একটা বিখ্যাত মুভি আছে, মন বসে না পড়ার টেবিলে, ঠিক আছে? সে পড়ার টেবিলে বসে থাকে, ছবি বই খুলে দেখে ছবির বইয়ের পাতার ভিতরে সালমান শাহর ছবি ভাইসা ওঠে, ঠিক আছে? তো এরকম হইতে পারে না যে আপনি আমার লাইভ দেখতেছেন, আপনি লাইভে আমি কথা বলতেছি, কথা আমারটা শুনতেছেন, কিন্তু স্ক্রিনে অন্য কারো ছবি ভাইসা উঠছে এবং আপনি তার কথাই চিন্তা করতেছেন। তো তখন তো আসলে এই সাধারণ জ্ঞান আপনার মাথায় থাকবে না। তো সেইটা যাতে থাকে এই জন্য আমি বলি কমেন্টস করেন, ঠিক আছে? মানে আর কোনো ব্যাপার না আসলে। এবং আপনি ফোকাস দিয়ে শুনলে অটোমেটিকলি জিনিসগুলো আপনার মাথায় থাকবে, কারণ তথ্যগুলো আমি বারবার বলি। আচ্ছা, যেটা বলেছেন স্যার, কোন কোন দিন লাইভে আসেন? লাইভটা হয় সাধারণত 2 দিন সপ্তাহে, শুক্রবার আর শনিবার। এবং শুক্রবারে সাধারণত 3টার দিকে হয়, মানে জুমার নামাজের পরে, শনিবার হয় 11টার পর। আচ্ছা, বিথিয়ারটা তিনি লিখেছেন, স্যার আছে একটু বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি বিল এগুলো নিয়ে একটু বুঝিয়ে দিন স্যার, সাথে শেয়ার মার্কেটটা, শেয়ার বাজারটা বুঝিয়ে। আচ্ছা, ঠিক আছে। শেয়ার বাজার নিয়ে আর কারা কারা শুনতে চান? শেয়ার বাজার, বন্ড, ডিবেঞ্চার এগুলো নিয়ে শুধুমাত্র তামান্নাই শুনতে চান, নাকি বাদ বাকি আপনারা যারা আছেন আপনাদেরও শোনার ইচ্ছা আছে বা জানার ইচ্ছা আছে, সেটা একটু বলেন। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, এইখানে ওই ধর্ষণের খবর, সংস্কার, নির্বাচনে মুখোমুখি দাঁড় করানো কঠিন হবে, অভাব সঙ্গী স্বপ্ন আকাশ ছোঁয়া, গাজীপুরের শ্রীপুরের ব্যাপারে বলা হয়েছে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় 20 জনের বিরুদ্ধে আবার মামলা। এর বাইরে বলা হচ্ছে কেরানীগঞ্জের শ্রীপুরে 3 জনের লাশ উদ্ধার, মানে মোটামুটি এই ধরনের কিছু কথাবার্তাই বলা হয়েছে। খুব ভালো বা সুখকর খুব খবর আমরা খুব একটা দেখি না, সাধারণত নেগেটিভ খবরগুলো একটু বেশি দেখি ইদানিং সময়। আচ্ছা, এরপরে বলা হয়েছে গুম খুনের রাজনীতির জায়গায় দখলে নিয়েছে মব সন্ত্রাস। কথা কিন্তু সত্য যে একটা সময় খুন হইতো, গুম হয়ে যেত, একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম বলে উঠাই নিয়ে গেছে, তারপরে সে নাই, ঠিক আছে? 6 মাস 1 বছরে কোনো হদিসে নাই, বাইচে আছে না মরে গেছে সেটাই বোঝার কোনো সিস্টেম নেই। তো এখন সেটা একটু চেঞ্জ হয়ে এখন হয় মব সন্ত্রাস, পাবলিকলি মেরে ফেলে আর কি। না, ক্লাসটা শুধুমাত্র লাইভ হচ্ছে, জুমে হচ্ছে না। ক্লাসটা শুধুমাত্র লাইভে, জুমে না। কেন, জুমে হইলে কি ভালো হয় এমন কিছু কি? জুমে হইলে কি ভালো হয়? আচ্ছা, এখানে আর কি বলা হয়েছে সেটা হচ্ছে, সরকার মবের পৃষ্ঠপোষকতা করছেন আনু মোহাম্মদ, মাছ বিক্রি হয়েছে ফুটপাতে বসেছে মাছের বাজার মোহাম্মদপুর আওরঙ্গজেব রোডে। গুমের বিচার করতেই হবে, রিজওয়ানা হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান। তারপরে বলা হয়েছে শিক্ষাঙ্গন নিয়ে কিছু কথাবার্তা, নির্বাচন নিয়ে 2টি পক্ষ, বাংলাদেশের শাখা ক্যাম্পাস করতে চায় ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়, এরকম বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে। আসলে চলে যাবো আন্তর্জাতিক পেজে, দেখবো আন্তর্জাতিক কি আছে। হ্যাঁ, মানে ওইটা হইলে কথা বলার ক্ষেত্রে সুযোগ থাকতো, কিন্তু মানে এখানে একটা ব্যাপার কি দেখেন অমিত, মানে আপনারা যে কমেন্টস করতেছেন, কমেন্টস করলে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ার জন্য, মানে যদি স্ক্রলের কারণে কিছু বাদ পড়ে না যায়, বাট ইউজুয়ালি আমি ট্রাই করি যে প্রত্যেকটা কমেন্টস পড়ার জন্য। আচ্ছা, ওই যে তামান্না যেটা শুনতে চাইলো যে কি বলে বন্ড, ডিবেঞ্চার, শেয়ার বাজার, হ্যাঁ, এগুলো নিয়ে কি আপনাদের আর কারো আগ্রহ নেই? আমি যদি একটা নিয়ে অনেকদিন আগে মনে হয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বাট আপনাদের এখন কি মনে হয় ব্যাপারগুলো নিয়ে? যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের মধ্যে পুতিন সঙ্গে বসবেন মোদি। স্বাভাবিকভাবেই যখন আপনার মানে বিরোধ চলবে, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক মানে যুদ্ধ চলতেছে, এবং মানে যুক্তরাষ্ট্র কিন্তু ইন্ডিয়ার উপরে বেশ বড় একটা শুল্ক দিয়েছে, প্রায় 37% মতো। আচ্ছা, দ্বিগুণ করেছে আবার, দেখছেন কথাবার্তা কি? এই যে আবার বাড়াইছে, গত বৃহস্পতিবার থেকে ভারতীয় পণ্যের উপরে শুল্ক দ্বিগুণ করে 50% করেছে ওয়াশিংটন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় দণ্ড হিসেবে নয়াদিল্লির উপরে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে, যে তুমি কেন কিনছো, ঠিক আছে? এটা নিয়ে কিছু কথা বলা, এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে। মূলত যেটা হয়েছে যেহেতু হচ্ছে, দেখেন এইখানে নরেন্দ্র মোদী বলেন, পুতিন বলেন বা সি জিনপিং বলেন, তারা সবাই কিন্তু ব্রিক্সের সদস্য, আর ব্রিক্সটা বানানোই হয়েছে
ডলারাইজেশনকে ডিডলারাইজেশন নীতির উপর ভিত্তি করে, যাতে ডলারের আধিপত্যটা কমে। তো স্বাভাবিকভাবেই উনি হচ্ছে নরেন্দ্র মোদী পুতিনের কাছ থেকে তেল কেনে, সেই তেল বিক্রির টাকা দিয়ে পুতিন অস্ত্র কেনে, সেই অস্ত্র দিয়ে সে মানে ইউক্রেনে আক্রমণ করে। তো দিন শেষে সেটা মানে কার জন্য চাপের হয়, ইউএস এর জন্য চাপের হয়। এই জন্য ইউএসএ বলছে যে না, তুমি এটা কিনতে পারবে না, তেল কিনলে তোমাকে শুল্ক বেশি দিতে হবে। এবং এইটা নিয়ে আসলে এরা আবার আলোচনা করতে যাচ্ছে। আচ্ছা, সিনাওয়াত্রা পরিবারের ব্যাপারে বলা হয়েছে, ইনি হচ্ছে পেতাংতাং সিনাওয়াত্রা। এই পেতাংতাং সিনাওয়াত্রা সাবেক হচ্ছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। তার আগে ইংলাক সিনাওয়াত্রা বা সিনাওয়াত্রা পরিবার ছিল, ইংলাক সিনাওয়াত্রাও কিন্তু ছিল। এবং গতকালকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যাপারে এটা মানে বলা হয়েছে। এবং 2008 সালের পরে আদালতের রায়ে পদচ্যুত হওয়া পঞ্চম প্রধানমন্ত্রী পেতাংতাং। নতুন নির্বাচনের এক পর্যন্ত মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন উপপ্রধানমন্ত্রীকে তার নেতৃত্ব দিবেন। আচ্ছা, তার মানে স্যার ওই দিনে অনেকগুলো টপিক আলোচনা করলেও শেয়ার বাজার রিলেটেড টার্মসটা আলোচনা হয় না। হ্যাঁ, শেষ হয়ে গেছিল মনে হয়, সময় শেষ হয়ে গেছিল, এই জন্য মনে হয় আলোচনা করা হয় না। হামাসের ব্যাপারে বলা হয়েছে হামাস আত্মসমর্পণ না করলেও পরাপর্দ চলবে। হামাস আত্মসমর্পণ কখনো করবে না আসলে, ঠিক আছে, এখানে কখনো করবে না। এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা বলতাম ও শিবির, ও জামাত বলে ওরে মার দিতাম। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন আমরা বলি ও আওয়ামী লীগের দোসর বলে মার দিই। কিছুদিন পর অন্য কোনো সরকার আসবে, সে আইসা বলবে ও জামাত, ও শিবির, ও ভারতীয় সমর্থক বলে মার দিবে। মায়ের সবসময় চলবে ভাই, বুঝছেন, মায়ের কখনো বন্ধ হবে না। এবং এটা বলা হয় যে আপনি যখন যুক্তি দিয়ে কাউকে হারাইতে পারবেন না, তখন আপনি গালি দিয়ে হারাবেন। কারণ মানুষ চেষ্টা করে স্বাভাবিকভাবে প্রথমে যুক্তি তর্ক দিয়ে একটা মানুষকে বোঝানোর জন্য, একটা মানুষকে ডিফিট করার জন্য। যখন আপনি যুক্তি তর্ক দিয়ে কাউকে হারাইতে পারবেন না, তখন আপনি তাকে গালি দিবেন এবং খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন। এবং সেটাই হয় আসলে আমাদের সুশীল সমাজের ভিতরে, সেটাই দেখি। আচ্ছা, যে মার্কো রুবিও কিন্তু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, না, জেডি ভ্যান্স হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, মার্কো রুবিও হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, দুঃখিত, জেডি ভ্যান্স হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আর মার্কো রুবিও হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। তো তিনি বলে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি বসতে চায়। ভাই, ইরানের এতগুলা মানুষ মাইরা 12টা বাজায় দিয়ে এখন আবার ইরানের সাথে বসতে চায় সরাসরি, কি লেভেলের বাটপারি ভাই। ভাবাচ্ছে ডাইনোসরের কঙ্কাল, লম্বা কাটাওয়ালা ডাইনোসর। দেখছেন ডাইনোসরটা সুন্দর কিন্তু দেখতে, ছবিটা একটু দেখাই, একটু জুম করে। নতুন ডাইনোসর, হ্যাঁ, মানে এটা একটা ফসিল পাওয়া গেছে, কঙ্কাল পাওয়া গেছে, সেটার ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, থাইল্যান্ডের পূর্ব নাম কি দেখি আপনারা পারেন কিনা? থাইল্যান্ডের পূর্ব নাম একটু কমেন্টস করেন তো, দেখি, জানান তো, দেখি মনে আছে কিনা। এএফপি হচ্ছে, এএফপি কই পেছেন দেখি। ও এই যে এএফপি আছে, এটার কথা বলতেছেন? এএফপি একটা পত্রিকার নাম বল, ঠিক আছে। ও এএফপি হচ্ছে একটা পত্রিকার নাম, একটা পত্রিকার নাম হচ্ছে এএফপি। আমরা বিবিসি বলি না, ব্রিটিশ ব্রডকাস্টিং কমিশন, এপি, অ্যাসোসিয়েট প্রেস, এরকম এএফপি হচ্ছে একটা পত্রিকার নাম। মার্কিন সেনারা ভেনেজুয়েলা আক্রমণ করতে পারেন না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ভাষ্য। নিকোলা মাদুরোর ব্যাপারে কিন্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক খেপছে এবং উনি খেপে বলছে যে না, আমরা যাবো। এবং নিকোলা মাদুরোর ব্যাপারে কিন্তু প্রায় $1 কোটি দিবে আর কি, নিকোলা মাদুরো ধরাই দিলে $1 কোটি দিবে, এটাই বলা হচ্ছে। কারণ হচ্ছে মানে মার্কিনদের মানে ভাষ্য হচ্ছে যে এই ভদ্রলোক নাকি হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে মাদক পাচার করে আর কি। আচ্ছা, নতুন একটা তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, এইটা প্রয়োজনে নোট করতে পারেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 31.19 বিলিয়ন ডলার। বাংলাদেশের বর্তমানে যে বৈদেশিক রিজার্ভ মানে ডলার রিজার্ভ, সেটা হচ্ছে 31.19 বিলিয়ন ডলার। এবং বৈদেশিক গত বৃহস্পতিবার ছিল 31.19 বিলিয়ন ডলার। এবং আইএমএফ যে পদ্ধতিতে হিসাব করে সেটাকে বলা হয় BPM-6 মেথড। এবং BPM-6 মেথডে যখন আমরা রিজার্ভ ক্যালকুলেট করবেন, সেটা আছে হচ্ছে 26.19 বিলিয়ন ডলার, ঠিক আছে। 26.19 বিলিয়ন ডলার হচ্ছে অ্যাজ পার দ্য মানে প্রসেস অর অ্যাজ পার দ্য শিডিউল অফ আইএমএফ।
আইএমএফ যে পদ্ধতিতে হিসাব করে সেটা হচ্ছে 26.19, আর বাংলাদেশের টোটাল রিজার্ভ হচ্ছে 31.19। আচ্ছা, অনেকেই লিখেছেন শ্যাম দেশ, তামান্না লিখেছেন, দেখতে পাচ্ছি অমিত, নীলা খান, তারা সকলে লিখেছেন শ্যাম দেশ। হ্যাঁ, এই শ্যাম দেশটা হচ্ছে থাইল্যান্ডের পূর্ব নাম হচ্ছে শ্যাম দেশ বা সিয়াম, এই যে সিয়াম, SYIAM, সিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে অফিসিয়াল ইংলিশ, যখন আমরা লিখি ইংলিশ হচ্ছে সিয়াম, আর বাংলাদেশে আমরা বলি, বাংলায় বলি আছে শ্যাম দেশ। আচ্ছা, the Associate France Press, Associate France Press, আর এপি হচ্ছে অ্যাসোসিয়েট প্রেস, আর অ্যাসোসিয়েটেড ফ্রান্স প্রেস, যে সুন্দর লিখেছে, পৃথিবীর সবথেকে প্রাচীন সংবাদ সংস্থা হিসেবে পরিচিত এএফপি। আচ্ছা, বলেন তো রয়টার্সের প্রধান কার্যালয় কোথায়? আচ্ছা, অনলাইনে মিথ্যা তথ্য পণ্য, এটা খুব সুন্দর একটা জিনিস, আসলে গুরুত্বপূর্ণ, আসলে সময়ের দাবি। এটা ভালো খবর, সেটা বলা হচ্ছে অনলাইনে মিথ্যা তথ্য পণ্য বিক্রিতে জেল ও জরিমানা। মানে আপনি যদি উল্টাপাল্টা পণ্য বেচেন, বিভিন্ন আমরা দেখি বিভিন্ন ফেসবুকে লাইভ টাইপ করে উল্টাপাল্টা বিভিন্ন পণ্য টণ্য বেচে, প্রতারণার শিকার হয়, একটা পণ্যের কথা বলে অন্য পণ্য পাঠায়। তো সেটার ব্যাপারেই বলা হচ্ছে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ খসড়া নতুন করে করা হয়েছে, শিগগিরই তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। অধ্যাদেশ পাশের পরে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। বাণিজ্য শৃঙ্খলা রক্ষা, বিরোধ নিষ্পত্তি ও অপরাধ প্রতিরোধে তদারক হবে এই কর্তৃপক্ষ থেকে লাইসেন্স দিয়ে ই কমার্স বা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠা পরিচালনা করতে হবে। কিন্তু ভাই, এটা করতে গিয়ে এই যে আপনার ই ভ্যালি বলেন, ই অরেঞ্জ বলেন, জিমার্ট বলেন, এই যে প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা সাধারণ জনগণের যে চইলা গেল, ক্ষতি হইল, তাদের নিঃস্ব হয়ে গেল, তার কি হবে রে ভাই? কিছুই তো করলেন না আপনারা শেষ পর্যন্ত। কয়জনের টাকা আপনারা ফেরত দিলেন? সো লোভ করা যাবে না। সরকার দিন শেষে হয়তো বা টাকা দিবে না, বা রাষ্ট্রযন্ত্র হয়তো বা টাকা ফেরত দিতে পারবে না, কিন্তু টাকাটা তো আপনার কষ্টের উপার্জনের টাকা। আচ্ছা, একজন লিখেছেন ওয়াশিংটন ডিসি, অমিত শাহ দত্ত, তামান্না লিখেছেন ব্রিটেন। অ্যাকচুয়ালি রয়টার্সের সদর দপ্তর হচ্ছে লন্ডনে, ব্রিটেন বলা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি সদর দপ্তর স্পেসিফিকভাবে রয়টার্সের সদর দপ্তর হচ্ছে লন্ডনে। দেখেন, এই জিনিসগুলো একটু বলে দেয়, কিছু তথ্য আছে, একটু ইন্টারেস্টিং তথ্য, একটু মাথায় রাখবেন, ঠিক আছে? মানে এই খবরগুলো মোটামুটি লাগে। ইরানের রাষ্ট্রীয় সংস্থার নাম, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, সেটার নাম হচ্ছে মেহের নিউজ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম হচ্ছে মেহের নিউজ। মেহের নিউজ। দুঃখিত, এটা একটু লিখে ফেলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, এটার নাম হচ্ছে মেহের নিউজ। তারপরে রাশিয়া হচ্ছে তাস। রাশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে তাস। ঠিক আছে, এগুলো একটু কমেন্টস করে ফেলেন, যে কটা লিখতেছি কয়টা জিনিস কমেন্টস করে ফেলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম মেহের নিউজ, রাশিয়া হচ্ছে তাস, উত্তর কোরিয়া মানে নর্থ কোরিয়া, হচ্ছে KCNA, বাংলাদেশ বিটিভি, ঠিক আছে, USA CNN, ঠিক আছে? এই নামগুলো একটু মনে রাখেন। আচ্ছা, বাংলাদেশ বলছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা না, আমি ওই সংবাদ সংস্থার কথা বলি নাই। বাংলাদেশ সংবাদ সংস্থা এটা তো একটা কমিটি, এটা সমিতির নাম, বাসস ওইটা না, ঠিক আছে? আমি যেটা বলছি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, হ্যাঁ, মানে জাতীয় সংবাদ সংস্থা, রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ভিতরে পার্থক্য আছে, দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, হ্যাঁ, দুইটা এক জিনিস না। এগুলো সবগুলো সরকারি, মানে এগুলো সবগুলো সরকারি মালিকানাধীন।
আর বাসর যেটা বাংলাদেশ সংবাদ সংস্থা, ওইটা কিন্তু সরকারি না, ওইটা হচ্ছে সাংবাদিকদের রাষ্ট্রীয় মানে জাতীয় একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ সংবাদ সংস্থা। হ্যাঁ, এটা হচ্ছে মেহের নিউজ। রাশিয়া হচ্ছে তাস, তাস বানানটা TAAS বা এরকম কিছু একটা, বানানটা আমার ঠিক জানা নেই, কারণ রাশিয়ান ভাষায় লেখা তো, উচ্চারণটা হচ্ছে তাস। আচ্ছা, নর্থ কোরিয়া হচ্ছে KCNA। এইটা KCNA, এইটা মনে হয় এটার ফুল ফর্ম হচ্ছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। হ্যাঁ, কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এরকম। আর বাংলাদেশ টেলিভিশন আর CNN তো CNN। আচ্ছা, এর বাইরে শেয়ার বাজার নিয়ে কিছু কথা বলা হচ্ছে। শেয়ার বাজারের লেনদেনে 13টি ব্রোকারেজ হাউস পেল OMM সনদ। আচ্ছা, কোনো ব্যাপার না, ঠিক আছে, ইটস ওকে। স্ট্যান্ডার্ড চার্টার পেল বাংলা কিউআর। এই বাংলা কিউআর কোড চালু করতেছে যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে সুবিধা চান ব্যবসায়ীরা। ঠিক আছে, ওই যে যুক্তরাষ্ট্রের মাথা আমরা ঠান্ডা করছি কি দিয়ে? যুক্তরাষ্ট্রের মাথা আমরা ঠান্ডা করছি, যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের উপরও 37% শুল্ক দিছিল। তারপর আমরা বললাম না না, তুমি রাগ করো না, আমি আসি, আবার তোমাকে অনেক টাকা অনেক ডলার দেবো। কি করব, আমরা তোমার কাছ থেকে 25টা বোয়িং 770 বোয়িং বিমান কিনবো, 25টা। ঠিক আছে, এবং সেটা 25টা বোয়িং বিমানের প্রচুর দাম আর কি, বোয়িং বিমানের কিন্তু অনেক দাম। ঠিক আছে, তো আমরা 25টা বিমান কিনবো, এবং আমরা কি বলছি তোমার কাছ থেকে যে দাম বলো আর কি, ওই দামই আমরা কিনবো আর কি। আমাদের বিমান দরকার নাই খুব একটা, আমাদের আসলে বোয়িং বিমান খুব একটা লাগে না, বা তারপরও আমরা তোমার কাছ থেকে বোয়িং বিমানটা কিনবো। কেন কিনবো? যাতে তুমি ডলার টলার কিছু পাও। আমাদের তো ডলার এখন 31 বিলিয়ন ডলার আছেই রিজার্ভে, এখান থেকে কিছু তোমার দিব, এবং তুমি একটা মাথা ঠান্ডা করো। এবং সেই সাথে হচ্ছে আমরা যে চীনে যে এক্সপোর্টটা করি, এক্সপোর্ট করে তো আমাদের কাপড় লাগে, কাপড় বানানোর জন্য তুলা লাগে। তুলা আগে আমরা চীন থেকে আনতাম, এখন আমরা তুলা তোমার কাছ থেকে আনবো। ঠিক আছে, আমরা এই যে তোমাদের ইউরোপে বা ইউএসএতে যে আমরা যে রপ্তানি করি পোশাক, এই পোশাক রপ্তানি করার জন্য তুলাটা লাগে, সেই তুলাটা আবার তোমার কাছ থেকে কিনবো। তো টেনশন করো না, তোমার ডলার তোমাকে দিয়ে যাবো আবার। ঠিক আছে, তো এইটাই আসলে হয়েছে। এবং এটা বলার পরে সেই 37% শুল্ক আমাদের কাছে 20% নামে আসছে, ফাইনালি 20% আসছে। স্যার কেউ না বুঝতে চাইলো, আমাকে বুঝিয়ে শেয়ার বাজারটা। আচ্ছা, শুল্ক হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, শুল্ক হচ্ছে ট্যাক্স। আচ্ছা শোনেন, শেয়ার বাজারের ব্যাপারটা কিরকম দেখেন, আমি আপনাকে জিনিস বলি। শেয়ার বাজারটা অতটা জটিল কিছু না। আচ্ছা দেখেন, আচ্ছা শেয়ার বাজার নিয়ে ছোট্ট করে একটু আপনাকে বুঝাই দিই। আপনি তো আচ্ছা তার না, আপনি সবজির বাজারে গেছেন সকালবেলা, বা মাছের বাজারে? ঠিক আছে, মাছের বাজারে গেছেন না সকালবেলা? এই গেছেন কিনা একটু জানান তো। সকালবেলা মাছের বাজারে যে মনে করেন অনেকগুলো দোকান পাশাপাশি বসে থাকে, মাছ নিয়ে বিক্রি করে আর কি, এই বাজারে গেছেন বা এটা যাওয়ার অভিজ্ঞতা আছে কিনা, এখানে গেছেন কিনা আসলে একটু জানান। আচ্ছা, আগে শেয়ারের ব্যাপারে বলি, সেটা হচ্ছে মানে আচ্ছা শুল্ক কি? শুল্ক হচ্ছে কর। আপনি কোনো একটা দেশে যদি পণ্য বিক্রি করতে হয়, ঠিক আছে, সেখানে দুই ধরনের শুল্ক দিতে হয়, একটা হচ্ছে এক্সপোর্ট ডিউটি, একটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি। মানে হচ্ছে মনে করেন আপনি হচ্ছে মানে চায়না থেকে একটা প্রোডাক্ট আমাদের দেশে আনবেন, আমাদের দেশে যদি প্রোডাক্ট আনতে হয়, তো তাহলে আপনি যে ইম্পোর্ট করতেছেন, আপনি যে বাংলাদেশি লোক, আপনি যে ইম্পোর্ট করতেছেন, এই জন্য আপনাকে একটা ইম্পোর্ট ট্যাক্স দিতে হবে। যে তুমি বিদেশি থেকে পণ্য আনতেছো, তো আমার দেশে ডলার চলে যাচ্ছে, সরকার বলবে যে না ডলার দিয়ে চলে যাচ্ছে, এই জন্য তোমাকে কি দিতে হবে, আমাকে আলাদা একটা ট্যাক্স দিতে হবে, সেটাকে আমরা বলি ইম্পোর্ট ডিউটি। আর চায়নায় যে লোকটা বিক্রি করতেছে, ওরে বলা হচ্ছে যে তুমি যে আমার দেশে মালটা বিক্রি করতেছো, তো তুমি তো ফ্রি বিক্রি করতেছো। তুমি যদি আমার দেশে এই মালটা অন্য কেউ বিক্রি করতো, ঠিক আছে, তাহলে তোর কাছ থেকে আমি একটা ভ্যাট পাইতাম, ট্যাক্স পাইতাম, তো তুমি তো কিছু দিচ্ছ না, তাহলে তোমাকে কি দিতে হবে, তোমাকে একটা এক্সপোর্ট ডিউটি দিতে হবে। এক্সপোর্ট ডিউটি না দিলে তুমি তো চট্টগ্রাম পোর্টে মাল নিয়ে আসতে পারবা না। তো ও একটা একই পণ্যের সাপ্লায়ার আর বায়ার দুইজনের কাছ থেকে একটা ট্যাক্স নেয়। সাপ্লায়ার যেটা দেয় সেটা হচ্ছে এক্সপোর্ট ডিউটি বা এক্সপোর্ট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। আর আমরা যারা দিই সেটা হচ্ছে আমরা দিই আমদানি শুল্ক। আচ্ছা মাছের বাজারে গেছেন, আচ্ছা জি স্যার, সব দিন বাজার না করলেও আর খাওয়া জোটে না। আচ্ছা তাই যে মাছের বাজার আর শেয়ার বাজার মোটামুটি একই জিনিস। হ্যাঁ স্যার, রিটেনের জন্য জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে, ডেফিনেটলি লাগবে, এছাড়া কোনো উপায় নেই। প্রতিদিন চাল থেকে শুরু করে মাছ, সবজি, তেল, খাওয়ার সব জিনিস নিজে কিনতে হয়। যদি আপনি মাছের বাজারটা বুঝেন, তাহলে শেয়ার বাজার আপনি বুঝে গেছেন।
শেয়ার বাজারে জটিল কিছু না, একদম সোজা জিনিস। দেখেন আমি আপনাকে বলি, আগে শেয়ার জিনিসটা কি সেটা আগে বোঝেন। মনে করেন একটা কোম্পানি, একটা কোম্পানি আপনি বানাইছেন, কোম্পানির নাম হচ্ছে টোটো কোম্পানি। হ্যাঁ, এই যে ওর নাম হচ্ছে টোটো কোম্পানি, এমন একটা ডিডি। হ্যাঁ, টোটো কোম্পানি। এই টোটো কোম্পানি যেটা হয়েছে, ওর হচ্ছে মানে ও তো হচ্ছে ব্যবসা করবে। তো ও ব্যবসা করার জন্য ও কি করছে, ও বলতেছে যে না ভাই আমার তো কোম্পানির ব্যবসা করতে হবে। তো কোম্পানির প্রথম কি করতে হয়, এই টোটো কোম্পানির প্রথমে একটা রেজিস্ট্রেশন নিতে হয়। আমি পুরো জিনিসটা দেখাই, একটা রেজিস্ট্রেশন নিতে হয়, ঠিক আছে? একটা রেজিস্ট্রেশন নিতে হয়। রেজিস্ট্রেশনটা কি দেয়? রেজিস্ট্রেশন দেয় হচ্ছে RJSC, রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি, RJSC। এর কাছ থেকে একটা কোম্পানির রেজিস্ট্রেশন দিতে হয়। বাংলাদেশের সকল কোম্পানির রেজিস্ট্রেশনটা RJSC-র কাছে হয়। তো টোটো কোম্পানি RJSC-র কাছে গেছে, গিয়া বলছে যে ভাই আমি একটা নতুন কোম্পানি খুলছি, কোম্পানির নাম হচ্ছে টোটো কোম্পানি। তো তাইলে আপনি এখন আমার কোম্পানিটা রেজিস্ট্রেশন দেন। এখন রেজিস্ট্রেশনের জন্য যে সকল ডকুমেন্ট লাগে সেই সকল ডকুমেন্ট তো ওরা নিছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে কিন্তু, লাইভ আছে। হ্যাঁ, রাত 8টার সময় আমাদের সেমিনার আছে, সেমিনারের লাইভ আছে, ওটা কিন্তু যুক্ত থাকবেন, চেষ্টা করবেন যুক্ত থাকার জন্য। চাকরির প্রস্তুতিটা আরো একটু সহজ হবে, আর একটু ইজি হবে। আচ্ছা স্যার কাইন্ডলি বলেন অন্য কোনো বই আছে কিনা? না, বই বলতে আসলে রিটেনের জন্য খুব একটা বই হয় না। রিটেনের জন্য আপনার যদি রিটেনের বেসমেন্ট খারাপ হয়, ঠিক আছে, মানে আপনি যদি জিকের বেসমেন্ট যদি খারাপ হয়, তাহলে আপনি বর্তমানে ট্রেন্ডিং যে বইগুলো আছে, স্পটলাইট আছে মোটামুটি ভালো লেখে, রুট আছে, রুট মোটামুটি ভালো লেখে, ক্র্যাক আছে, এটা মোটামুটি ভালো বই। তবে স্পটলাইট বইটা বেশ বড় আর কি, বেশ ভালো, কিন্তু পুরোটা মাথায় রাখা আসলে কঠিন, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, রিসেন্ট পড়তে হলে আপনাকে হচ্ছে মানে কি বলে, পেপার পড়া ছাড়া আসলে 100% কোনো সলিউশন নাই। বাদ বাকিগুলো আপনার অনেকে মুহিত সম্পদে কেউ পড়ে, কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, কেউ গ্লোবাল অ্যাফেয়ার্স পড়ে, কেউ কারেন্ট নিউজ পড়ে, যে যাই পড়ে, কোনটাই আসলে ফুললি কভারেজ আপনাকে দিবে না। আচ্ছা, যেখানে ছিলাম, তো RJSC-র কাছে আপনি আসছেন, আপনি আইসা বললেন যে ভাই হচ্ছে আমি যারা নতুন কোম্পানি খুলছি, তাহলে আমার কোম্পানির জন্য কি লাগবে, আমি কোম্পানির দিয়ে তো আসলে ব্যবসা করতে যাই, তো আমাকে হচ্ছে একটা মানে একটা লাইসেন্স দেন। তো বলতে ঠিক আছে, তুমি যে কোম্পানিটা খুলছো, তোমার কোম্পানি খোলার জন্য তুমি কত টাকার মূলধন নিয়ে ব্যবসা করবা, তার মানে একটা ক্যাপিটাল থাকে, সেটাকে বলে অথরাইজ ক্যাপিটাল। একটা কোম্পানি অথরাইজ ক্যাপিটাল থাকে, যে কত টাকা দিয়ে তুমি সর্বোচ্চ ব্যবসা করতে পারো। তুমি তো পাবলিকের কাছ থেকে ইচ্ছে মতো টাকা নিতে পারবা না। এরপরে আরেকটা বলতেছে মানে শেয়ার বিক্রি করে, এরপরে বলতেছে একটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, এরকম বিভিন্ন রকম ক্যাপিটাল, মানে এগুলো একটা কাগজে কলমে একটা লিখিত নেয় কোম্পানির কাছ থেকে, যে না তুমি কত টাকা নিয়ে ব্যবসা করবা, তুমি পাবলিকের কাছ থেকে কত টাকা নিবা, তুমি এখন কয় টাকা তোমার মূলধন আছে, এগুলো ডিটেলসটা ওর কাছ থেকে নেয়। তো এটা তিনি মনে রাখেন, এই যে ডিটেলসটা ওর কাছ থেকে নিছে। এখন আসেন শেয়ার কি জিনিস। শেয়ারকে বলা হয় কোম্পানির যে মূলধন, ঠিক আছে, কোম্পানির মূলধনের ক্ষুদ্র এবং সমান অংশ, ইকুয়াল এন্ড স্মল পোর্শনকে বলা হয় ক্যাপিটাল। দুইটা জিনিস, একটা হচ্ছে কি ইকুয়াল, আর একটা হচ্ছে স্মল, ঠিক আছে? আর বাংলাদেশের সকল কোম্পানির সকল শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা, কি বললাম? বাংলাদেশের সকল কোম্পানির সকল শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে শেয়ার কেনা বেচা হয়। মানে ইনিশিয়ালি যখন RJSC-র কাছ থেকে যান, তো আপনি বলছেন যে ভাই আমি পাবলিকের কাছ থেকে হচ্ছে, মনে করেন আপনি বলছেন যে ভাই আমি হচ্ছে 1000 টাকা পাবলিকের কাছ থেকে নিব, 1000 টাকার আমি শেয়ার বিক্রি করব, এবং 1000 টাকা শেয়ার বিক্রি করে ব্যবসা করব। তো 1000 টাকার, তাহলে 1000 টাকার আপনি কি বিক্রি করবেন? শেয়ার বিক্রি করবেন। 1000 টাকা শেয়ার বিক্রি করলে আপনার এক একটা শেয়ারের দাম কত? একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তার মানে আপনার কাছে কত পিস শেয়ার আছে? আপনার কাছে আছে 100 পিস শেয়ার। মানে আপনার টোটাল যে বিজনেসের ওনারশিপ, এই টোটাল ওনারশিপটাকে আপনি 100টা খণ্ডে ভাগ করছেন। 100 খণ্ডে ভাগ করে বলছেন যে তুমি এই 1 খণ্ড নাও, তুমি এই 1 খণ্ড নাও, তুমি এই 1 খণ্ড নাও, তুমি 5 খণ্ড নাও, এইভাবে আপনি দিচ্ছেন, দিয়ে বলছেন 100 খণ্ড। এখন 100 খণ্ড আপনি বিক্রি করবেন হচ্ছে 1000 টাকা, 10 টাকা করে। এইটুকু কি বুঝছেন? তার মানে না, আপনি এইটুকু বুঝছেন কিনা, যে 100 খণ্ড আপনার টোটাল মালিকানাটাকে, আমরা মালিকানায় বিক্রি করি না, জমির মালিকানা, তারপরে ফ্ল্যাটের মালিকানা, বিল্ডিং এর মালিকানা। একটা বিল্ডিং এ আপনি 100টা ফ্ল্যাট বানাইছেন, এক একটা ফ্ল্যাট বিক্রি করলেন, তার মানে কি আপনি পুরো বিল্ডিংটার একটা 100 ভাগের 1 ভাগ বিক্রি করছেন। একই রকম ভাবে একটা কোম্পানির মনে করেন মানে 100টা খণ্ড করছেন, খণ্ড করে প্রতি খণ্ডের দাম 10 টাকা করে, 1000 টাকা পুরো কোম্পানির দাম, আপনি 10 টাকা করে বিক্রি করতেছেন, পাবলিকলি বিক্রি করতেছেন। এটা বুঝছেন কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার?
100 পিসে আপনি বানাইছেন। আপনি এখন যদি বলেন 100 পিসই কেন, আপনি 1000 পিস বানাইতে পারেন, 1 লক্ষ পিস বানাইতে পারেন, 1 কোটি পিস বানাইতে পারেন, ইটস আপ টু ইউ। বাট প্রতি পিসের দাম কয় টাকা? 10 টাকা। এটা ফিক্সড। কত পিস হবে এটা ফিক্সড না, বাট প্রতি পিসের দাম 10 টাকা, এটা হচ্ছে ফিক্সড। এই জিনিসটা খুব বোঝা গেছে কিনা আপনারা যারা আছেন, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এই কমেন্টস করেন, দ্রুত কমেন্টস করেন, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে মূলত কি বললাম, এইটা হচ্ছে, এবং এই যে প্রতি পিসের দাম যে 10 টাকা করে বলা হচ্ছে, এটাকে বলা এক একটা শেয়ার। তাহলে শেয়ার জিনিসটা কি? শেয়ার ইজ নাথিং বাট দ্য ওনারশিপ অফ এ বিজনেস। মানে একটা বিজনেসের ওনারশিপ ছাড়া শেয়ার আসলে আর কিছু না। যে আপনি শেয়ার কিনছেন মানে একটা বিজনেসের ওনারশিপ কিনছেন। আর কত পার্সেন্ট শেয়ার কিনছেন মানে যত পার্সেন্ট শেয়ার কিনছেন অত পার্সেন্ট ওনারশিপ। এখন মনে করেন আমি বলছি যে আমি 100 পিস শেয়ার আছে আমার কাছে। এখন আসেন শেয়ার বাজার। শেয়ার বাজার আর মাছের বাজার মোটামুটি একই জিনিস। দেখেন সেটা কিরকম, আসেন আমরা আগে একটা মাছের বাজার রাখি। মনে করেন আপনি বাজারে গেছেন, এই হচ্ছে বড় একটা বাজার। এই বাজারের ভিতরে হচ্ছে আমি যদি বলি এইটা হচ্ছে গেট, এইখানে দোকানদাররা বসে। এইটা আর একটা গেট, এইখানেও দোকানদাররা বসে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফাঁকা জায়গা, মানে এখান থেকে মানুষ হাঁটে, এখান থেকে মানুষ হাঁটে। এইখানে ছোট 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 দোকান বসছে, অনেকগুলো দোকান বসছে, হ্যাঁ। এবং প্রত্যেকটা দোকানে আবার কি আছে, প্রত্যেকটা দোকানে যে বিভিন্ন থালায় করে, এখানে একটা মানুষ বসা, থালায় করেও মাছ বিক্রি করতেছে। মাছের বাজার তো এরকমই হয়, বিভিন্ন থালা থাকতেছে এখানে। এখানে মনে করেন বিভিন্ন রকম মানে দেশি বিদেশি সামুদ্রিক মাছ, লোকাল মাছ, চাষের মাছ, বিভিন্ন রকম মাছ বিক্রি করতেছে। আর এই যে মাঝখানের যে পথটা, এটা হচ্ছে পথ, হ্যাঁ, এটা হচ্ছে পথ। এই পথে মানুষ হাঁটে, ঠিক আছে। আর পাশে পাশে ঘুরে ঘুরে আপনারা মাছ কিনতেছেন, এই পথ দিয়ে মানুষ হচ্ছে হেঁটে হেঁটে যায়। মাছের বাজারটা তো এরকমই হয় নাকি, হ্যাঁ? আচ্ছা, তো এখন দেখেন এই মাছের বাজারে যে লোকটা মাছ বিক্রি করে, ঠিক আছে, মনে করেন এই লোকটা মাছ বিক্রি করতেছে, ওর কাছে 5 আইটেমের মাছ আছে, থাকতে পারে, বুঝেন? কিন্তু জিনিসটা খেয়াল করে শুনলেন, ওর কাছে 5 আইটেমের মাছ আছে। মনে করেন ওর কাছে রুই মাছ আছে, তেলাপিয়া আছে, পাঙ্গাস আছে, ঠিক আছে, আর কাতল মাছ আছে। 5টা আইটেম, রুই পাঙ্গাস তেলাপিয়া কাতল, সাথে মনে করেন আরো একটা বিদেশি মাছ হলো সুরমা, ঠিক আছে, মানে সামুদ্রিক মাছ সুরমা। 5 আইটেমের মাছ ওর কাছে আছে এবং বিভিন্ন সাইজের। কি বললাম? বিভিন্ন সাইজের। আচ্ছা, এইটা ওর কাছে আছে, ও আপনার কাছে বিক্রি করতেছে, ওকে। এখন এই যে বিভিন্ন সাইজের মাছ আছে, ও আপনার কাছে বিক্রি করতেছে। এখন ও কি 5টা মাছ একজনের কাছ থেকে কিনছে, নাকি 5টা মাছ 5 জনের কাছ থেকে কিনছে? কি মনে হয়? ও 5টা মাছ 5 জনের কাছ থেকে কিনছে। বলেন কারো কাছ থেকে খালি পাঙ্গাস কিনছে, কারণ যে পাঙ্গাসের চাষ করে। কারো কাছ থেকে খালি রুই মাছ কিনছে, যে রুই মাছের চাষ করে। কারো কাছ থেকে খালি সুরমা মাছ, যে চাষ করে না, সব নদীতে পাইছে, ধরে নিয়ে আসছে, ওর কাছে বিক্রি করতেছে। এই যে একটা প্রতিষ্ঠান, এই যে একজন মাসালা, এই একটা মাসালাকে আমরা বলি হচ্ছে ব্রোকারেজ হাউস। ব্রোকারেজ হাউস, এই যে একটা মাসালা, একে আমরা বলি হচ্ছে ব্রোকারেজ হাউস। ওর কাজ কি? ওর কাজ, মাসালা যেমন মাছ বিক্রি করে, আর ব্রোকারের হাউসের কাজ হচ্ছে শেয়ার বিক্রি করা। আচ্ছা, বুঝছেন? এখন এই 5 জন মাছ যে বিক্রি করতেছে, এই যে ও যে 5 রকম আইটেমের মাছ বিক্রি করতেছে, এই মাছের ভিতরে তাহলে মাছ কয় আইটেমের মাছ? 5 আইটেমের মাছ। শেয়ার কয় আইটেমের? শেয়ারও সাধারণত 5 ক্যাটাগরির শেয়ার হয়। বাংলাদেশে শেয়ার হয় 5 ক্যাটাগরির। একটা হচ্ছে ব্লু চিপ শেয়ার, এরপর এ ক্যাটাগরির, বি ক্যাটাগরির, সি, ডি, ই, আর একটা হচ্ছে জেড ক্যাটাগরি। সরি, 5 নয়, মানে মোটামুটি এই যে 7 ক্যাটাগরির শেয়ার হয় বাংলাদেশে ইউজুয়ালি। এই 7 ক্যাটাগরির শেয়ার হয়। এখন কারো দোকানে 7 ক্যাটাগরির মাছই থাকতে পারে, কারো দোকানে 3 ক্যাটাগরির মাছ থাকতে পারে। বাজারে সব দোকানে যে ভালো মাছ বিক্রি করে ব্যাপারটা এমনটা না। কিছু কিছু দোকান আছে যারা পচা মাছ বিক্রি করে। একই রকম ভাবে কিছু কিছু ব্রোকারেজ হাউস আছে যারা পচা শেয়ার বিক্রি করে। কিছু কিছু ব্রোকারেজ যাদের কাছে সব রকমের মাছ আছে, যারা বড় দোকান,
আর বড় ব্রোকারের হাউসের কাছে সব রকমের মাছ থাকবে, যারা ছোট দোকান তারা একটা দুইটা আইটেমের শেয়ার নিয়ে বিক্রি করে। ব্যাপারটা বোঝা গেল কিনা, কনসেপ্টটা বুঝতে পারতেছেন কিনা, বুঝছেন? তাইলে ব্লু চিপ শেয়ার হলো সব থেকে ভালো শেয়ার, এরপরে এ ক্যাটাগরির শেয়ার আরেকটু খারাপ, মানে এটাও ভালো, বি সি ডি আছে, নিজে যখন যাবেন জেড ক্যাটাগরির শেয়ার হলো সব থেকে খারাপ শেয়ার। তার মানে কিছু কিছু দোকান থাকে না যারা খুব পচা মাছ বিক্রি করে, মাছ থেকে গন্ধ বের হয়ে গেছে। একই রকম ভাবে ব্রোকারেজ হাউসের ভিতরেও পচা শেয়ার থাকে যে পচা জিনিস বিক্রি করে। আবার কিছু কিছু ব্রোকারেজ হাউসের কাছে ব্লু চিপ শেয়ার থাকে, বুঝতে পারছেন কিনা? এখন এই মাছটা আসলে চাষ করছে কে? এই যে আমরা আবার মাছের বাজারে আসি, এই মাছালাতে মাছটা বিক্রি করতেছে, মাছটা চাষ হয়েছে মনে করেন হচ্ছে কি বলে মানে বিভিন্ন বিলে হয়তোবা সেইখানে মাছ ধরছে, কেউ হয়তোবা ওই সাতক্ষীরা তারপরে হচ্ছে খুলনার ওদিকে মাছ চাষ হয়েছে, বা মনে করেন হাওর বাওরে ধরছে। আচ্ছা আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আচ্ছা কোনো ব্যাপার না, হ্যাঁ উর্মিলা, আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম, তাহলে ও মনে করেন বিভিন্ন জায়গা থেকে মাছ আনছে না, এবং এই মাছগুলো ভালো না খারাপ এটা কার উপর ডিপেন্ড করে, যে মাছটা চাষ করছে। এখন মনে করেন ও মাগুর মাছ বিক্রি করতেছে, ও বলতেছে যে এটা চাষের মাগুর, ঠিক আছে, বা এটা নদীর মাগুর, কিন্তু নদীর মাগুর বইলে আপনাকে চাষের মাগুর খাওয়াইতেছে। ও বলতেছে নদীর পাঙ্গাস বইলে আপনাকে চাষের পাঙ্গাস খাওয়াইতেছে। মাছ কাটার পরে বাসায় নেওয়ার পরে আপনি টের পাইলেন ও আচ্ছা এর ভিতরে তো ভেজাল আছে। তার মানে কি এই ভেজালটা আসলে কি মিশাইছে? ভেজালটা আসলে যে উৎপাদন করছে, যে মাছটা ধরছে, যে জেলে মাছটা ধরছে, ও আসলে ঝামেলা করছে। কিন্তু ও কি শেয়ার বাজারে, ও কি এই মাছের বাজারে আসছে? না, মাছের বাজারেও আসে নাই। একই রকম ভাবে এই পুরোটাই হচ্ছে শেয়ার বাজার। যে শেয়ার বাজার, এই যে টোটো কোম্পানি আছে, টোটো কোম্পানি সরাসরি এখানে আসে না, টোটো কোম্পানি ব্রোকারেজ হাউসের কাছে আইসা বলে যে তুমি আমার শেয়ারটা বিক্রি করে দাও। টোটো কোম্পানি শেয়ারটা বিক্রি করে দিলে কি হয়, এই শেয়ার যে বিক্রি হয়, বিক্রির টাকাটা আলটিমেটলি কার কাছে যায়? টোটো কোম্পানির কাছে যায়। আর এই ও যে শেয়ারটা বিক্রি করে দিচ্ছে এই জন্য একটা কমিশন পায়। এখন ও পচা মাছ বিক্রি করলেও ওর একটা লাভ আছে, ভালো মাছ বিক্রি করলেও একটা লাভ আছে। ওর একটা লাভ থাইকেই যে মাছ বিক্রি করলে ওর একটা প্রফিট, কারণ ও পায় কমিশন। আর এই আলটিমেটলি মাছের দাম বেশি হবে না কম হবে কিসের উপরে ভিত্তি করে? মাছের সাইজ বড় না সাইজ ছোট, এটার উপরে একটা। আরেকটা কি, আরেকটা হইতেছে মাছের কোয়ালিটি কেমন। একই রকম ভাবে শেয়ারের দাম বেশি হবে না কম হবে কিসের উপর ডিপেন্ড করে? কোন কোম্পানির শেয়ার, শেয়ারটার কোয়ালিটি ভালো না খারাপ, শেয়ারটা প্রফিটেবল না প্রফিটেবল না, তার উপরে। সেম জিনিস, মানে আমি যে প্রথমে বললাম যে মাছের বাজার আর শেয়ার বাজারটা বুঝতে পারতেছেন কিনা, ব্যাপারটা বোঝা গেল কিনা? মোটামুটি কিন্তু একই জিনিস। আচ্ছা এই পুরো মাছের বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য একজন ব্যক্তি থাকে না, যে হচ্ছে কি ইজারাদার, যে ইজারা দেয়, যে আইসা দেখে যে ঠিকঠাক ভাবে মাছে বিক্রি হইতেছে কিনা, ঠিকঠাক ভাবে মাছের ভিতরে ফরমালিন মিশানো হয়েছে কিনা, কোন রকম এই ব্রোকারের হাউস কোন রকম আপনার এই মাছালা কোন রকম চুরি কারচুপি করছে কিনা, ফরমালিন মিশাইতেছে কিনা, অন্য কোনো কেমিক্যাল মিশাইতেছে কিনা, ওজনে কম দিচ্ছে কিনা, এইটা দেখার জন্য একজন লোক থাকে না, যাকে আমরা ইজারাদার বলি, ঠিক আছে, মার্কেট কর্তৃপক্ষ বলি, বাজার কর্তৃপক্ষ বলি, আছে কিনা? হ্যাঁ, ওই যে লোকটাকে আমরা বাজার কর্তৃপক্ষ বলতেছি বা মার্কেট কর্তৃপক্ষ বলতেছি বা ইজারাদার বলতেছি, শেয়ার বাজারে ওই লোকটার নাম হচ্ছে ডিএসসি, না সরি, ওই লোকটার নাম হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই যে বিএসইসি, ইনি হচ্ছে সে নিয়ন্ত্রক। উনি হচ্ছে দেখে, আচ্ছা তুমি ঠিকঠাক মতো করতেছো তো, তুমি কোনো চুরি বাটপাটি করতেছো না তো, এইটা যে লোকটা দেখে সেটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর এই যে পুরো যে বাজারটা, এই বাজারটার নাম হচ্ছে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বা সিএসসি চট্টগ্রাম। প্রত্যেকটা বাজারের একটা নাম থাকে না, যেমন কাউরান বাজার, মাছের বাজার, ঠিক আছে। এই যে বাজারের যে নাম, সেই বাজারের নামটাই হচ্ছে ডিএসসি বা সিএসসি, যেখানে মাছ বিক্রি হয় বা যেখানে শেয়ার বিক্রি হয়, একই জিনিস। আমি এখানে আমি যেটা বুঝতে চাইলাম সেটা হচ্ছে টার্মসগুলো অনেক কঠিন টার্মস আছে, যে টার্মসগুলো মানে আমি যদি বিজনেস টার্মস আপনাকে বুঝাই, এটা আপনার জন্য বোঝা কঠিন, কারণ সবাই বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, বিশেষ করে যারা শুনছেন, আমি বিশ্বাস করি আপনারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, ঠিক আছে। আচ্ছা, এটা দারুণ একটা প্রশ্ন করেছেন, আমার খুব সুন্দর একটা প্রশ্ন। স্যার বুঝছি, কিন্তু স্যার একটা শেয়ার 10 টাকা, এর উপরে তো যেতে পারবে না, তাহলে এখানে স্যার ভালো বা মন্দ বা কম দাম বেশিটা কিভাবে করে কাজ করে? খুব সুন্দর একটা প্রশ্ন। দেখেন এখানে একটা সিস্টেম আছে, এখানে সিস্টেমটা কিরকম দেখেন, এই জায়গাটা আমি একটু মুছে দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা
কিভাবে কাজ করে, যে শেয়ারের দামটা কিভাবে বাড়ে বা কিভাবে কমে। এইটার ব্যাপারটা কি হয়, টোটো কোম্পানি মনে করেন ওর কাছে এসে শেয়ারটা বিক্রি করছে, ইনিশিয়ালি যে শেয়ারটা বিক্রি করছে 10 টাকায় বিক্রি করছে, 10 টাকায় ও কিনছে। এইখানে যে লোকে 10 টাকায় কিনছে, মনে করে 10 টাকায় কি মাছ বিক্রি করছে, 10 টাকায় বিক্রি করছে ইলিশ মাছ। ইনিশিয়ালি তো 10 টাকা ইলিশ মাছ বিক্রি করছে। এখন ইলিশ মাছ এইখানে এক লোকে কিনছে, এই লোকে একটা ইলিশ মাছ কিনছে, 10 টাকা দিয়ে কিনছে। এখন কেনার পরে ও তো বাজারে ঘুরতেছে, বাজার থেকে বের হয় নাই, ও দেখতেছে অন্য অন্য দোকানে কি কি মাছ বিক্রি হয়, ও ভাবসাব নিয়ে দেখতেছে। তো দেখতেছে ওর ওর কাছে কিন্তু ইলিশ মাছ অলরেডি ইলিশ মাছ আছে। আচ্ছা, এই যে ইলিশ মাছটা ও আছে, ও ঘুইরা দেখলো যে বাজারে কারো কাছে আর ইলিশ মাছ নাই, শুধু ইলিশ মাছটা ওর একার কাছেই আছে। এবং এই দোকানে যাই আরো কিছু ইলিশ মাছ ছিল, ঠিক আছে, ও দেখলো যে বাজারে আর কারো কাছে ইলিশ মাছ নাই, এবং ও শুধুমাত্র একটা দোকানে ইলিশ মাছ আছে। ও গিয়ে কি করছে, আরো যে 8-10 কেজি বা 20 কেজি ইলিশ মাছ ছিল, ও সব ইলিশ মাছ ও কিনে ফেলছে। এখন কিনে ফেলার পর বাজারে তো ইলিশ মাছ কারো কাছে নাই, সব একজন কাস্টমার কিনে ফেলছে। এখন ও গিয়া হাইটে এখানে আসছে, এই দোকানে আসছে, এই দোকানে এসে বলতেছে, দেখো সব কাস্টমাররা তো আরো অনেকে শুক্রবার দিন অনেকে ইলিশ মাছ খাইতে চায়, কিন্তু ইলিশ মাছ তো আমার ছাড়া আর কারো কাছে নাই, আমি 10 টাকা দিয়ে কিনছি, তুমি যদি 12 টাকায় কিনতে চাও ঠিক আছে তোমাকে আমি বেচবো। এখন ও বলতেছে, ভাই আমি তো 12 টাকায় কিনি না ভাই, আমি গেলে কি করি, আপনি আমার কাছে ইলিশ মাছগুলো রাইখা যান, আপনি আমার কাছে রাইখা যান, আমি 13 টাকায় বিক্রি করব, ঠিক আছে, 1 টাকা আমার কমিশন আর 12 টাকা আপনি পাবেন। ওকে ওকে ঠিক আছে। তাইলে এই আইসা কি করছে, ইলিশ মাছগুলো এর কাছে দিয়ে গেছে, ইলিশ মাছগুলো এর কাছে দিয়ে গেছে। এখন ইলিশ মাছ এই দোকানে, এখন যখন ইলিশ মাছ এই দোকানে আসছে, 1 ঘন্টা আগেও কিন্তু ইলিশ মাছের কেজি 10 টাকা ছিল, এখন এর কাছে যখন আসছে এ বলতেছে ইলিশ মাছের কেজি 13 টাকা। কেন, কারণ হইতেছে এখন আর কারো কাছে নাই, তোমার যদি কিনতে হয় তোমাকে 13 টাকা দিয়ে কিনতে হবে, 1 টাকা আমার কমিশন, 2 টাকা ওর। এখন দেখেন এই যে 2 টাকা, এই 2 টাকাটা আসলে কে পাইলো, এই 2 টাকাটা কিন্তু এই ব্যক্তি পাইলো, টোটো কোম্পানি পাইলো না। তার মানে হইতেছে শেয়ারের দাম বাড়লো না কমলো, এই যে শেয়ার এখানে একই রকম ভাবে আপনি এই ব্রোকারেজ হাউসের কাছ থেকে একটা শেয়ার কিনে আইনা অন্য ব্রোকারেজ হাউসে শেয়ারটা বিক্রি করলেন, ঠিক আছে, এখন এতে মূল কোম্পানি বা মাদার কোম্পানির আসলে কোনো লাভ লস কিছু আসে যায় না, ও আসলে 10 টাকাই পাইছে, ও আসলে বেশি পায় নাই, ঠিক আছে। বা ইলিশ মাছ বিক্রি করতে পারেন নাই, মনে করেন 10 কেজি ইলিশ মাছ রেখে গেছেন, 13 টাকা করে বিক্রি করতে চাইছেন, এরপরে মাছ আর বিক্রি হয় নাই, মাছ গেছে পয়সা, পরে আপনি আবার 8 টাকায় বিক্রি করা শুরু করছেন বা 60 টাকায় বিক্রি করতেছেন, এখানে যে লসটা হইলো, এখন টোটো কোম্পানি কি সেই লসটা বিয়ার করবে? টোটো কোম্পানি কি বলবে যে না তোমার তো লস হয়েছে, তাহলে আমি তোমার 2 টাকা কম্পেনসেশন দিবে? জীবনে জীবনেও দিবে না। একই রকম ভাবে এখন আপনি রিস্ক নিয়ে আপনি যে মার্কেটটায় বিক্রি করলেন, এই যে পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করলেন, উনি আবার আরেকজনের কাছে বেচলো, উনি আবার আরেকজনের কাছে বেচলো, যত বেশি বিক্রি হবে তত বেশি শেয়ারের দামটা বাড়বে, এই 10 টাকা থেকে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, ঠিক আছে। আর যদি মাঝখানে কখনো পইচে যায়, নষ্ট হয়ে যায়, বিজনেসের অবস্থা খারাপ হয়ে যায়, তখন আবার দাম কমতে থাকবে। বাট ইন্ডোপ্রিতে মাদার কোম্পানি এই যে ওর কাছ থেকে 10 টাকার যে ভ্যালুটা পাইছে, ওই 10 টাকাটাই হচ্ছে চলে আসে, এবং ও যে এর কাছে যে এই যে পণ্যটা বিক্রি করতেছে, এইটাকে বলা হয় একটা, এটাকে বলা হয় প্রাইমারি মার্কেট, প্রাইমারি মার্কেট। এবং এই বিক্রিটা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে। আর এই যে বিক্রি করতেছে, এই যে এইখান থেকে এইখানে বিক্রি করতেছে, এইটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। এবং আমরা শেয়ার বাজার বলতে মূলত সেকেন্ডারি মার্কেটটাকেই বুঝি, শেয়ার বাজার বলতে মূলত আমরা সেকেন্ডারি মার্কেটটাকেই বুঝি, প্রাইমারি মার্কেটটাকে না। তার মানে শেয়ার বাজারে একটা শেয়ারের দাম বাড়লো বা কমলো, এতে আসলে মাদার কোম্পানির কোনো আসলে ইস্যুস হয় না, মূলত এই ব্যক্তির আর এই ব্যক্তির লাভ লস হয়। এখন ক্লিয়ার আমার না? ব্যাপারটা এখন বুঝতে পেরেছেন কিনা, বা শেয়ার নিয়ে যারা কথা বলছিলেন তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হইলো কিনা মোটামুটি? আমি আসলে চেষ্টা করেছি খুব মানে অনেস্টলি বলতে আমি খুব চেষ্টা করেছি যে আপনাদের বিজনেস টার্মসটা না বলে হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। কারণ বিজনেস টার্মস বললে এটা হয়তো আপনাদের জন্য কঠিন হয়ে যেত, অনেক কঠিন কঠিন বিজনেস টার্মসগুলো বললে আপনাদের জন্য একটু চাপ হয়ে যেত। তো আমি চেষ্টা করেছি যে মূল প্রসেসটা স্বাভাবিকভাবে প্রসেসটা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। আচ্ছা, হোলসেল আর খুচরা বিক্রি, কেন আপনি এখান থেকে হোলসেলে কিনতে পারেন না? হোলসেলও কিনতে পারেন, খুচরাও কিনতে পারেন,
আপনি দোকানে গিয়ে যদি বলেন হোলসেলার খুচরা বিক্রি কেন, এটাও মাছের বাজারে হয়। মাছের বাজারে সবসময় যদি কোনো বড় মাছ আসে তখন কাইটা ভাগা দিয়ে বিক্রি করে। মাছের বাজারে ভাগা দিয়ে মাছ বিক্রি করে না, দেখেন নাই? ছোট ছোট 20 টাকা 50 টাকার ভাগা, 100 টাকার ভাগা দিয়ে মাছ বিক্রি করে, দেখেন নাই? বড় মাছ ছোট ছোট ভাগা দিয়ে বিক্রি করে, ঠিক আছে? সেটা হচ্ছে খুচরা বিক্রি। আর যদি আস্ত মাছ বিক্রি করে 3 কেজি সাইজের রুই মাছ, ঠিক আছে, 2 কেজি সাইজের হচ্ছে আপনার হচ্ছে কাতল মাছ বা হচ্ছে ইলিশ মাছ, তো সেটা তো আপনাকে আস্ত কিনতে হবে, সেটা হোলসেল। দ্যাটস ইট। মাছের বাজারে যেমন ওই যে ভাগা দিয়ে মাছ বিক্রি হয়, ঠিক আছে, খুচরা, আবার আস্ত মাছও বিক্রি হয় মানে হোলসেল। একই রকম ভাবে শেয়ারও খুচরা হোলসেল দুইটাই হয়। আচ্ছা, এখানে সাধারণ একটা প্রশ্ন, সাধারণ ব্যক্তি কি অন্য সাধারণ ব্যক্তির বিক্রি করতে পারবে নাকি ব্রোকারের হাউসের কাছ থেকেই বিক্রি করতে হবে? না, ব্রোকারের হাউসের কাছ থেকে বিক্রি করতে হবে। কেন বলেন তো? আপনি যদি চিন্তা করেন তাহলে আমি অন্য একজন মানুষের কাছে বেচি, না, এটা হবে না। কেন হবে না? কারণ হইতেছে, তাইলে তো মার্কেট কর্তৃপক্ষ কি হবে? মার্কেট কর্তৃপক্ষ কি লাইভ হবে? মার্কেট কর্তৃপক্ষ রাজি হবে? তুমি আমার মার্কেটে আসতেছো, এই যে এই দোকানদার যখনই মাছ বিক্রি করবে তখন তো এই দোকানদার একটা দোকানের ভাড়া দিবে, মার্কেট কর্তৃপক্ষ শুল্ক দিবে, ও যখন আবার মাছটা বিক্রি করবে এটা শুল্ক দিবে। কিন্তু আপনি যদি নিজেরা বেচা কেনা করেন তাহলে কি আপনি কোনো শুল্ক দিবেন? না, এটা তো শুল্ক দিবেন না। যদি শুল্ক না দেন, ইভেন আপনারা ফ্রডও করতে পারেন, ঠিক আছে? নিজেরা দাম বাড়াইলেন একটা জিনিসের, ঠিক আছে? তো এই যে ফ্রড আপনারা করতে পারেন, এই জন্য ওরা বলে কি যে না, এই জন্য মার্কেট কর্তৃপক্ষ কে ছিল? মার্কেট কর্তৃপক্ষ ছিল কি যে যে আপনার কি বিএসইসি, আর মার্কেটের নাম ছিল কি ডিএসসি আর সিএসসি। তো এরা কেউই রাজি হবে না, এরা তো বলবে না, কারণ আপনি যদি নিজেরা বিক্রি করেন তাহলে বিএসইসি এরা কমিশন পাবে না, এদের লস হবে, এদের রেজিস্ট্রেশন নষ্ট হয়ে যাবে, এবং আপনারা নিজেরা হচ্ছে দাম বাড়াইতে পারেন, কমাইতে পারেন, মার্কেট ম্যানিপুলেট করতে পারেন। এই জন্য একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছ থেকে সরাসরি শেয়ার কিনতে পারে না। আপনাকে অবশ্যই ব্রোকারের হাউসের মাধ্যমে কিনতে হবে বা এই দোকানদারের মাধ্যমে কিনতে হবে, নিজেরা সরাসরি কিনতে পারবেন না। নিজেরা যদি কেনেন তখন তো আপনি আড়তদার হয়ে যাবেন, ফরিয়া হয়ে যাবেন, মজুদদার হয়ে যাবেন। সেটা আবার ভোক্তার অধিকার এসে যেমন আপনাকে বকা দিবে, আপনাকে যেমন জরিমানা করবে, একই রকম ভাবে আপনারা যদি নিজেরা মাছ কেনা বেচা করেন, আপনারা তো অনেক রকম চুরি চামারি করতে পারেন, সুযোগ থাকে, একটা মানে রিস্ক থাকে। এই জন্য নিজেরা করতে দেওয়া হয় না। এই ক্লাসটা শেষ করবো, আর কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন শেয়ার বাজার নিয়ে, মোটামুটি বোঝা গেল কিনা? আরো অনেক জটিল ব্যাপার আছে, বাট বেসিক জিনিসটা ক্লিয়ার হইলো কিনা আসলে। আচ্ছা, উর্মি লিখেছেন হ্যাঁ স্যার, আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। জাহান লিখেছেন মিডলম্যান। হ্যাঁ, মিডলম্যান তো থাকবেই, যে মানে শেয়ার বাজার মানেই হচ্ছে সেকেন্ডারি মার্কেট, আর সেকেন্ডারি মার্কেটে মিডলম্যানদের কাহিনী হয়। খুচরা বিক্রেতারা ডিরেক্টলি কিনলে তো দাম এত বাড়ে না, তাহলে এত হাত বদল কেন হয়? কারণ এইখানে এত হাত বদল হয়, আপনি তো লোভে করে হাত বদল করতেছেন, কারণ ও ওর কাছ থেকে কিনতেছে, মানে মাছটা সময় পর একদিনে নষ্ট হয়ে যায়। এখন মাছ যদি একদিনে নষ্ট না হয়ে 1 বছর বা 5 বছর পর্যন্ত মাছ থাকতো, তখন আপনি কিনতেন না? আপনি তো কিনতেন। মনে করেন ও ওর কাছ থেকে কিনছেন 13 টাকা, এখন আপনি দেখতেছেন আর একজন 12 টাকায় কিনতে চায়, মানে 15 টাকায় কিনতে চায়, তখন আপনি তো কিনবেন, আচ্ছা ঠিক আছে আমি 13 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করুন। আর একজনের 20 টাকায় কিনতে চাই, কারণ কি? কারণ ও দেখতেছে এখানে তো ট্রেন্ড আছে। আপনি যখন মাছের বাজারে যান, আপনি কি শুরুতেই মাছ কিনেন নাকি পুরো বাজারটা একবার ঘুরে তারপরে মাছ কিনেন? আপনি কি করেন? আপনি পুরো বাজারটা একবার ঘুরে দেখেন কোন মাছের কেমন দাম, কোন মাছের দামের কত পার্থক্য আছে, একটা ওভারঅল আইডিয়া নেন, তারপরে আপনি একটা মাছ কিনেন, রাইট? একই রকম ভাবে আপনি যখন শেয়ার বাজারটা চালু হয় তখন আপনি আগে দেখেন কোনটার দাম বেশি, কোনটার ডিমান্ড বেশি। গতকালকে 13 টাকা ছিল, আজকে 15 টাকা, তার মানে তো আগামীকালকে 17 টাকা হবে, তাইলে আমি আজকে 15 টাকা দিয়ে কিনি। আবার আপনি 15 টাকা দিয়ে যে কিনছেন, এটা আবার আরেকজনে দেখে চিন্তা করে, আচ্ছা ও 15 টাকা দিয়ে কিনছে, তাইলে তো কালকে মনে হয় এটা 20 টাকা হবে, তাহলে আমি 17 টাকা দিয়ে কিনি। এক্স্যাক্টলি এইভাবেই দাম বাড়ে। কথা কি বুঝতে পেরেছেন? মানে আপনি যেভাবে একটা ওভারঅল রিভিউ নেন পুরো বাজারের, সবজির বাজার হোক, মাছের বাজার হোক, পুরো একটা রিভিউ নিয়ে যেভাবে ফাইনালি আপনি কেনেন, তো শেয়ার বাজারটা একই রকম। সবাই একটা রিভিউ নেয় আগে, যে আসলে কোনটার দাম বাড়তেছে, কোনটা বেশি দামে বিক্রি করা যাবে, এটা একটা রিভিউ নেওয়ার পরেও কেনে। এই আপনার নাম কি? আরাফিম, আমি যদি ভুল উচ্চারণ না করে থাকি। আরাফিম, আপনি বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আরাফিম না,
সরি আমি নাম ভুল উচ্চারণ করা একটা কবিরা গুণা, আমি আমি বুঝতে পারিনি। আফরাহিম, সরি, এই যে এবার এবার মনে হয় ঠিক হয়েছে। আফরাহিম আপনার নাম, একটু আনকমন নাম, হ্যাঁ বাট সুন্দর নাম, আফরাহিম। ইজ ইট ওকে? আচ্ছা তাহলে শেষ করি, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসটা শেষ করব, দেখা হবে আপনাদের সাথে আবার হচ্ছে আগামী সপ্তাহে শুক্রবারে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সবসময় টার্নিং পয়েন্ট থেকে যুক্ত থাকবেন। আচ্ছা, তামান্না সর্বশেষ একটা প্রশ্ন করেছে, লিখে যে এখানে পার্থক্যটা হলো মাছটা খেয়ে ফেলা যায় কিন্তু শেয়ারটা আসলে একটা জিনিস যা খাওয়া যায় না। এক্স্যাক্টলি, মানে বিক্রির মাধ্যমে মুনাফা আসবে, লাইক কাগজের টাকার মতো। এবং আমরা পণ্য খাই কিন্তু টাকা তো সবার হাতে ঘুরতে থাকে। এক্স্যাক্টলি, মানে এটা হচ্ছে মূল কাহিনী। মানে এটা ঘুরতেই থাকবে, এটা সার্কুলার ভাবে ঘুরতে থাকবে আর কি। এটা তো পুরোপুরি নষ্ট হয়ে যায় না, ডিলেট হয় না, ঠিক আছে। মানে হয়তো ওই যে মানে আপনি যদি শেয়ারের ভ্যালু বাড়ে তখন ওই ক্যাটাগরি থেকে মনে করেন আপনি সি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে গেছেন বা ব্লু চিপে গেছেন, আবার যদি খারাপ হয় তাহলে সি থেকে ডিতে গেছেন, ইতে গেছেন বা জেডে গেছেন, এরকম আপ ডাউন করবে, দাম আপ ডাউন করবে, কিন্তু জিরো মানে একদম মানে পচে যাবে বা খেয়ে ফেলবেন এরকম বাদ হয়ে যাওয়ার তো সুযোগ নেই আসলে, ঠিক আছে। হ্যাঁ ডেফিনেটলি, তার মানে প্রেডিকশনের উপর চলে। শেয়ার বাজার ইজ অল অ্যাবাউট প্রেডিকশন, নট এনিথিং লাইক দ্যাট। কে কতটা ভালো প্রেডিকশন করতে পারেন তার উপরে শেয়ার বাজার, ঠিক আছে। এন্ড প্রেডিকশনটা তো আসলে মানে প্রেডিকশনটা তো ক্যালকুলেটিভ প্রেডিকশন হইতে হবে। প্রেডিকশনটা তো এরকম না যে আমার মনে হয় এটা এমন হবে, মানে এটা এরকম না, সিক্স সেন্স ইউজ করে লাভ নাই। এই প্রেডিকশনটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রেডিকশন, ঠিক আছে। এই প্রেডিকশনটা মানে এমনি প্রেডিকশন না আর কি। এটাকে আপনাকে কি বলে ক্যালকুলেটিভ ওর হিস্ট্রি, বিজনেসের নাম, বিজনেসের ক্যাটাগরি, কোন ধরনের বিজনেস, এগুলো হিসাব করে আপনাকে প্রেডিকশন করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের পরিবারের সর্বোচ্চ খেয়াল রাখবেন এবং চাকরির প্রস্তুতিটা সর্বোচ্চভাবে নেবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।